আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগাবক্সের নতুন আরও একটি এপিসোডে। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গেই আছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি সত্য এবং বাস্তব ঘটনা শোনাব। এটি আমাদেরই এলাকার এক ভাইয়ের সঙ্গে ঘটা সত্য এবং বাস্তব একটি ঘটনা। ঘটনাটি তিনি আমার কাছে স্বীকার করেছেন এবং আমি নিজে তার কাছ থেকে শুনেছি। এবং উনি যখন জানতে পেরেছেন যে আমি অনেক বড় একটা চ্যানেলের মালিক এবং হোস্ট করি, তো উনি সাহস করে আমাকে তার ঘটনাটা বলেছেন। এবং আমি গতদিন গ্রামে গিয়েছিলাম, ওনার কাছ থেকে ঘটনাটা আমি শুনে এসেছি। তো ওনার অনুমতি সাপেক্ষে ওনার ঘটনাটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং ওনার সঙ্গে যা ঘটেছিল তা আসলে আপনি শুনলে বিশ্বাস করবেন না। ওনার বয়স এখন প্রায় ৪৫ বছরের কাছাকাছি। এবং উনি যখন যুবক ছিলেন, মানে আজকে থেকে প্রায় ২০ বছর আগে, ২৫ বছর বয়স যখন তার ছিল, তখন তিনি একটা মেসে সেখানে পড়াশোনা করার জন্য গিয়েছিল এবং পাশাপাশি তিনি কাজ করতেন। তো তিনি খুব ডিসেন্ট ছিল এবং খুব শিক্ষিত, এখন ভালো একটা গভর্নমেন্ট জব করছে। পাশাপাশি গ্রামের লোকজন জানে যে তিনি এখন পর্যন্ত বিয়ে করেননি, কিন্তু কেন বিয়ে করেননি সেই সম্পর্কে উনি বিস্তারিত বলেছেন। এবং উনি সত্যি সত্যি বিয়ে করেছে, কিন্তু যাকে বিয়ে করেছে সে কোনো মানুষ নয়, সে আসলে একটা পরী। এবং এক প্রকার কাকতালীয়ভাবে সেই মেয়েটাকে তার বিয়ে করতে হয়েছিল এবং তাদের সংসার খুব ভালোভাবেই চলছিল। কিন্তু হয়তো কোনো এক অজানা কারণে তাদেরকে সেই অঞ্চল ছেড়ে চলে আসতে হয়েছিল। এবং তারা এখন গ্রামে মাঝে মধ্যে আসে, সেই ভাইকে মাঝে মধ্যেই গ্রামে দেখা যায় এবং হুটহাট করে আসে এবং হুটহাট করে চলে যায়। সবাই জানে যে শহরে থাকে, চাকরি বাকরি করে এবং বিয়ে-শাদী কখনো করেনি, তার বাবা মা নেই, বাড়িতে তার ভাঙা বাড়ি ঘরদোর পড়ে আছে। তো তার সঙ্গে যে ঘটনা ঘটেছিল আজকে আমি আপনাদেরকে সেটা শোনাবো। সেহেতু এই ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এবং সেই সঙ্গে আপনি যদি আমাদের এই অন্য একটি চ্যানেল সাবস্ক্রাইব না করেন, তাহলে সেটাই সাবস্ক্রাইব করে আসুন। আর ভিডিওতে লাইক কমেন্ট না করলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকুন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই আমাদের আজকের এপিসোডে। ঘটনার সময়কাল ২০০৫ কি ৬। ওই মুহূর্তে উচ্চশিক্ষা বলতে মানুষজন শুধুমাত্র বুঝতো ম্যাট্রিক অথবা ইন্টারমিডিয়েট, এই দুইটা। এমএ বিএ মানুষ তখন স্বপ্নের মতো ছিল। আমি আমার আব্বার খুবই ব্রাইট স্টুডেন্ট ছিলাম, মানে ছাত্র ছিলাম। আব্বা আমাকে নিজে ছোটবেলা থেকে পড়িয়েছে এবং আমার আব্বা নিজেও শিক্ষিত ছিল, যার কারণে তিনি আমাকে নিজের হাতে ধরে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন। এবং আমি ইউনিভার্সিটিতে যখন উঠি তখন আব্বা খুব খুশি হয়েছিল। ইউনিভার্সিটি লাইফ বেশ ভালোই চলছিল। আর মূলত আমার আব্বা শিক্ষিত হলেও দরিদ্র ছিল, অত বড়লোক ছিল না, যার কারণে আমাদের ওই কষ্ট করেই চলতে হতো। যখন আমার ইউনিভার্সিটির খরচ দেওয়ার কথা আসলো, তখন আব্বা একটু চিন্তিত হয়ে পড়লেন। আমি শহরে যখন ভার্সিটিতে ভর্তি হলাম, ভর্তি হওয়ার পর চিন্তা করতাম আমার নিজের টিউশনির টাকা দিয়ে নিজেই আমি পড়াশোনার চেষ্টা করব, অথবা নিজে যদি কোনো কিছু একটা করা যায় তাহলে সেটাই হবে সব থেকে ভালো। তো সেই চিন্তা করে আমি বাড়িতে খুব একটা প্রেশার সবসময় দিতাম না। মনে হয় যখন একটু বেশি টাকা লাগতো তখন বাড়িতে বলতাম যে এই টাকা লাগবে, এটা লাগবে, সেটা লাগবে। তো তাছাড়া আমি বেশি একটা প্রেশার দিতাম না আর কি। তো যাই হোক, আমি শুরুতে ৩ বছর ৩.৫ বছর, মানে ভার্সিটির শেষ সময়ের আগ পর্যন্ত যেখানে থেকেছি, জায়গাটা এক প্রকার শেয়ার বা একটু অন্যরকম, যেটা কিনা আমার কাছে একটু লাগতো আর কি, চিফ লাগতো। যে এতদিন এখানে থেকেছি, আমি ওই এলাকায় ৪ বছর থেকেছি, আমার ফাইনাল সেমিস্টার সামনে, এরপরে আমাকে হয়তো কোনো জবের জন্য ঢুকতে হবে, কারণ জব না পেলে হয়তো আমি এই টিউশনি করে কতদিন চালাবো, বাবা মা বাড়িতে আছে, তাদেরকে চালাতে হবে। তো সেই কথা চিন্তা করে ভাবলাম যে ম্যাথসটা ছেড়ে দিব, ফাইনাল পরীক্ষা হয়ে গেলেই ম্যাথসটা ছেড়ে দিব। তো ফাইনাল পরীক্ষা আমি এখান থেকে দিলাম কষ্ট করে, মেসে থেকেই। ৪ বছর আমি মেসে থেকেই পরীক্ষা দিয়েছি। তো ফাইনাল পরীক্ষা হয়ে গেল আর কি। হয়ে যাওয়ার পরে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে একটু জবের প্রিপারেশন নেই, সরকারি চাকরির প্রিপারেশন নেই, পাশাপাশি হচ্ছে আমি একটা প্রাইভেট সেক্টরে একটু চাকরি বাকরি করি, যাতে করে আমার আর কষ্ট না হয় আর কি। তো ওই ৩-৪টা টিউশনি শেষ করে এসে প্রতিদিন আমার পড়া লাগতো বাসায়। তো ওই মেস বাড়িতে আর কি পড়াশোনাটা হতো না। আগে যেরকম কলেজের পড়া আর ওই জবের পড়া এক জিনিস না। আমি শুরু থেকেই চেষ্টা করতেছি জবের পড়ার জন্য। তো এই অবস্থায় আমি ওইখান থেকে আমার যে ইউনিভার্সিটি এরিয়া আছে, ওই এরিয়া ম্যাথস ছেড়ে দিয়ে আমি একটা সিঙ্গেল বাসার জন্য যাওয়ার জন্য চিন্তা ভাবনা করলাম। আর আমার তো এখন ভার্সিটি নেই, সেহেতু ভার্সিটিতে নিয়মিত আসারও কোনো প্যারা নেই, সামনে ভাইবা আছে আর হচ্ছে টুকটাক এটা ওটা আছে, ওইটার জন্য আসা যাবে। তো আমি চিন্তা করলাম যে কলেজের আশেপাশে না থেকে আমি একটু দূরে গিয়ে থাকি। আমি যে শহরটাতে থাকতাম সেটা ছিল মফস্বল শহর, এবং বলা বাহুল্য আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তাম। কোন পাবলিক বিশ্ববিদ্যালয় সেটা আমি বলছি না।
তো এই অবস্থায় আমাদের যে মেস ছিল, প্রথমে হলে থেকেছি, তারপর মেসে থেকেছি, তো এটা ছেড়ে আমি একটু গ্রামের দিকে শিফট করলাম, যেখানে একদম নিরিবিলি এবং শুনশান থাকে, ওরকম একটা জায়গায় আমি শিফট করলাম, যে জায়গাটা অতটা উন্নত না, কিন্তু শহর থেকে বা আমাদের যে কলেজ আছে, কলেজ থেকে 4-5 কিলোমিটার দূরে আর কি। তো ওইখানে যখন আমি গেলাম, অতও হবে না, তো যাওয়ার পর আমি একটা বাসা পেয়ে গেলাম। বাসাটা এমন ছিল যে রাস্তার ওই পাশে সম্পূর্ণটা জঙ্গল, মানে পুরোপুরি জঙ্গল। আর ওই সময়টাতে তো শহর বন্দর এতটা উন্নত ছিল না, এখনটা যেরকম উন্নত ওরকম সময় অত উন্নত ছিল না। তো আমি তখন ওই পাশেরটা সম্পূর্ণ জঙ্গল, মাঝখানে একটা পাকা রাস্তা, আর হচ্ছে এই পাশে একটা ঘেরাও দেওয়া বাড়ি, চারিপাশে ঘেরাও দেওয়া বাড়ি, এবং সেই বাড়ির মধ্যে 3টা বিল্ডিং আছে, আর সামনে বিশাল বড় ফাঁকা জায়গা, পিছনেও বিশাল বড় ফাঁকা জায়গা এবং আমের বাগান, এবং খুব সুন্দর করে সাজানো। এখানে লোকমুখে শুনেছি যে এই জায়গাটা নাকি একটা পার্কের মতো ছিল, তাহলে বোঝেন যে কত বড় এরিয়া। তো সামনের বিল্ডিংগুলো 2টা পাস হয়ে গেট দিয়ে ভিতরে ঢুকলে হচ্ছে পেছন সাইডে বিশাল বড় এরিয়া, আম বাগান, এবং একটু অন্যরকম আর কি। তো এই অবস্থায় আমি সেখানে তখন যাওয়ার পর একটা রুম পাই, যে রুমটা হচ্ছে নিচের তলায় ছিল, এবং খুব সুন্দর রুম, আমার দেখে খুব পছন্দ হয়, এবং ভাড়াও অনেকটা কম। ওইখানে ওই সময়টাতে এত কম ভাড়া আসলে রুম পাওয়া সম্ভব নয়, এরকম ভালো রুম, তাও দুইটা রুম, সামনে একটা বসার রুম আছে ড্রয়িং রুমের মতো, আর ভেতরে একটা শোবার রুম আছে, আর ওয়াশরুম অ্যাটাচড রয়েছে ওইটার সঙ্গে। তো সেই কথা চিন্তা করে ভাবলাম যে রুমটা নিয়েই নেই, একটু দূরে হয়ে যায়, তবে কোনো ব্যাপার না, আমার তো পড়াশোনা করা দরকার, সারাদিন রাত এখানে থাকলেই হবে। আর এখান থেকে বাজারটা খুব বেশি দূরে না, হয়তো 5 মিনিট হাঁটলে এখানকার যে মূল বাজার আছে বাজারে পৌঁছে যেতে পারবো। আর তাছাড়া হচ্ছে আমার কাছে একটা সাইকেল ছিল, আমি সাইকেলটা কিনেছিলাম আমার ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য, টিউশনিতে যাওয়ার জন্য সাইকেলটা কিনেছিলাম। সো সাইকেল থাকলে আর কোনো প্রবলেম নাই, হয়তো বাজারে যেতে তখন 1 মিনিট টাইম লাগবে, তো সেহেতু কোনো জিনিস লাগলে ওইখান থেকে আমি নিয়ে আসতে পারবো। আর তাছাড়া রান্নাবান্না নিজের করে খেতে হবে। তো আমি সেখানে আসার পর বাড়ির মালিক খুব ভালো ছিলেন, উনি আমাকে ছেলের মতো দেখতেন, এবং আমি প্রায় 1-1.5 মাস সেখানে থেকেছি, আমাকে খুব আদর যত্ন করতেন। ওইখান থেকে আমাদের ভাইবা ছিল ভার্সিটিতে, ভাইবাটা কমপ্লিট করার পরে আমি বাড়ি থেকে কিছুদিন বেরিয়ে আসলাম। তো ওই যে বাড়ি থেকে বেরিয়ে আসার পথে মূলত আমার সঙ্গে ঘটনাটা ঘটে। বাড়ি থেকে যখন আমি এসে রাত তখন 3টার কাছাকাছি হবে, আমাকে বাস হচ্ছে কি মেন টাউনে নামায় দেয় আর কি। নামায় দেওয়ার পরে আমি সেখান থেকে হেঁটে ভাবলাম আমার বাড়ি ইসের দিকে, মেসের দিকে ফিরি, বাসা দিকে ফিরি হেঁটে। তো ওই মেন টাউন থেকে বেশি না, 15-20 মিনিট টাইম লাগবে যেতে। তো ভাবলাম যে ওইখানে আমি যাই। তো ওই সময়টাতে আমি আগেই বলেছি যে বন জঙ্গল দিয়ে চারিদিকে ঘেরা থাকতো, কাঁচা রাস্তা ছিল, পাকা রাস্তা খুব একটা ছিল না, আজকে থেকে 20 বছর আগের কথা। তো শহর অঞ্চলগুলো কেমন ছিল সবার জানার কথা, ঢাকা শহর যেমন ছিল তার থেকে মফস্বল শহর আর কত সুন্দর হবে। তো আমি ওই রাস্তা ধরে এগিয়ে আসছিলাম। তো একটা ভয় ছিল, সেটা হচ্ছে শিয়ালের ভয়। শিয়াল টিয়াল যদি কোনোভাবে আক্রমণ করে বসে তাহলে সেটা সমস্যা, এবং ওই সমস্যা হলে প্রবলেম হবে। যার কারণে আমি ভাবতেছি যে একটু পরে যাব নাকি রিক্সা নিয়ে যাব, রিক্সা পাওয়া যাবে কিনা। রিক্সা খুঁজেছি কয়েক দফা, কিন্তু পাওয়া যায়নি। তো আমি হাঁটতে হাঁটতে আমাদের বাড়ির কাছাকাছি প্রায় 2 কিলোমিটার আগে আমি তখন একটা বাজারের কাছে এসে বসলাম। তো বসার পর ভাবলাম যে এখানে কিছুক্ষণ বসে থাকি, আজান দিলে তারপর হয়তো রিক্সা টিক্সা বের হবে, যাওয়া যাবে, কারণ এর পরের রাস্তা যাওয়ার মতো অবস্থা নাই। ওদিক দিয়ে যেতে গেলে যে কোনোভাবে হোক শিয়াল আমাকে ধরবে, এবং শিয়াল ধরলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো আমি কথা চিন্তা করে তখন আমি ভাবলাম কিছুক্ষণ বসে থাকি। তো অনেকক্ষণ বসে থাকার পর মশা কামড়াচ্ছিল, চিন্তা করলাম যে যাবো, পরে ভাবলাম যে না, চলে যাই, কোনো প্রবলেম হবে না। তো আমি এখান থেকে হাতে আমার লাইট ছিল, সবসময় টর্চ লাইট থাকতো ওই সময়টাতে। তো লাইটটা নিয়ে আমি যাওয়া শুরু করলাম, এবং যাওয়ার এক পর্যায়ে যেটা ভেবেছিলাম ঠিক সেটাই হলো। প্রায় একদল শিয়াল, প্রথমে একটা শিয়াল আমার সামনে আসছে, আমি সেটাকে তাড়াই দিছি কোনোভাবে। এরকম করতে করতে প্রায় 7-8টা শিয়াল এসে আমাকে ঘিরে ধরছে, এবং ওই এলাকাটাতে শিয়ালের উপদ্রব প্রচুর ছিল, শীতকাল বাদেও প্রচুর শিয়াল আশেপাশে রাস্তাঘাটে উঠে আসতো আর কি। তো ওইটা দেখে আমি প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে যাই। এখন আশেপাশে কোনো গাছপালাও নাই, বড় গাছপালা যেটার উপর আমি উঠবো, দৌড়াইলেও ওদের সঙ্গে আমি পারবো না। আমি যে কী করবো তখন বুঝে উঠতে পারছিলাম না। তখন আমি আল্লাহকে ডাকতে লাগলাম, আল্লাহ রক্ষা করো, কিছু একটা করো, না হলে তো আমাকে এরা খেয়ে ফেলবে, আমাকে তোরা মেরে ফেলবে, কিছু একটা করো আল্লাহ। তো ওই অবস্থায় আল্লাহ কিভাবে আমাকে বাঁচাইছে আমি জানি না, শিয়ালগুলো আমার উপর আক্রমণ করে বসে এবং আমার হাতে আঁচড় দেয়। আমি একটা শিয়ালকে কোনোভাবে লাথি মেরে ফেলে ওইখান থেকে দৌড়াতে শুরু করি, এবং খুব দ্রুত গতিতে দৌড়াই। দৌড়াতে দৌড়াতে খানিকটা সামনে এসে হোঁচট খেয়ে পড়ে যায়। তো এই অবস্থায় তো আমার প্রাণ যায় যায় অবস্থা, আমি যে কী করবো কিছু বুঝে উঠতে পারছিলাম না। ঠিক সেই মুহূর্তে একদম দেবদূতের মতো
একটা অদ্ভুত রকমের আলো আমার দিকে উড়ে আসে এবং আমি সত্যিই ওই সময় অচেতন হয়ে পড়েছিলাম পুরোপুরি। আমার জ্ঞান ছিল না এবং আমি বুঝে উঠতে পারছিলাম যে আমি কী করব। তারপর ওই শিয়ালগুলোকে আমি দেখলাম সেই জিনিসটা তাড়িয়ে দিল এবং তাড়িয়ে দেওয়ার পর সে নিজেই অজ্ঞান হয়ে আমার কোলের উপর ঢলে পড়ল। আমি নিজেই প্রায় অচেতন অবস্থায় হয়ে গিয়েছিলাম, কিন্তু ওইটা একটা মেয়ে ছিল এবং মেয়েটা যখন আমার কোলের উপর এসে ঢলে পড়ল তখন আমি নিজেই যেন সাহস করে উঠে দাঁড়ালাম এবং শিয়ালগুলো সত্যি ভয় পেয়ে ওখান থেকে পালিয়েছে। মেয়েটা আমার কোলের উপর ঢলে পড়ল, তার মুখের উপর নাকাব দেওয়া এবং চেহারাটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। সাদা রঙের একটি থ্রি পিস জাতীয় জামা পরা, পাকিস্তানিদের যেরকম জামা কাপড় পরে ওরকম টাইপের জামা কাপড় পরা, আর সেই সঙ্গে তার চোখ দুটো দেখতে এত পরিমাণ মায়াবী, চোখের মধ্যে গাঢ় কাজল দেওয়া এবং খুব সুন্দর করে তার শরীর পরিপাটি করা এবং তার শরীর থেকে একটা অদ্ভুত সুন্দর ঘ্রাণ আসছে, সম্ভবত কোনো ফুলের ঘ্রাণ। আমি যেন একদম পাগল হয়ে যাচ্ছিলাম। ওই মুহূর্তে আমি কি করবো কিছু বুঝে উঠতে পারছিলাম না। আমি বেশ খানিকক্ষণ মেয়েটাকে সেখানে নিয়ে বসে থাকি এবং তার চোখে মুখে পানি ছেটানোর চেষ্টা করি, তবে তার জ্ঞান ফেরে না। অনেকক্ষণ পর যখন তার জ্ঞান ফেরে সে আমার দিকে এক পলক তাকায়, তাকিয়ে সে আবার অজ্ঞান হয়ে যায়। আমি যে কি করবো কিছু বুঝে উঠতে পারছিলাম না। ওই অবস্থায় তখন আমি তাকে কোলে তুলে নিই, মানে কাঁধে তুলে নিই। আমার ভীষণ লজ্জা করছিল কারণ মেয়েটা একদম যুবতী ছিল আর এরকম যুবতী মেয়েকে এর আগে আমি কখনো কোলে নেইনি। আমি তখন তাকে ধরলাম, ধরে বাড়ির দিকে যেতে শুরু করলাম এবং আমি যখন বাড়ির কাছাকাছি এসে পৌঁছালাম ততক্ষণে প্রায় ফজরের আজান হয়ে গিয়েছে এবং আমি মেয়েটাকে নিয়ে আমার যে ঘর ছিল সেই ঘরের ভেতরের অন্দর ঘরের ভিতরে বিছানার উপর শোয়ানোর পর সে অচেতন অবস্থায় ছিল এবং আমার তো শরীর খুব ক্লান্ত ছিল। আমি বেশ খানিকক্ষণ বাহিরে এসে আমি আর সোফার রুম ছিল, বাইরে সোফা কিনেছিলাম পুরান, সেই সোফার উপর বসে আমি ঘুমিয়ে গেলাম এবং কতক্ষণ ঘুমিয়েছি আমি জানি না, তবে অনেকক্ষণই ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে আমি আমার চোখের সামনে মেয়েটাকে এরকমভাবে শটার মতো বসে থাকতে দেখে ভয় পেয়ে গেলাম, কারণ মেয়েটা আমি যেখানে বসেছিলাম তার ঠিক অপোজিট সোফায় আমার দিকে এক ধ্যানে তাকিয়ে বসে আছে, কোনোভাবেই আমার থেকে সে চোখ সরাচ্ছে না। আমি উঠে কাঁচুমাচু অবস্থায় তাকে যখন প্রথমবার দেখে ভয়ে চিৎকার দিয়ে উঠি এবং এত জোরে চিৎকার করি যে আমার পাশের বাসা আন্টিরা থাকতো, দোতলায় আমাদের ভাড়াটিয়ারা থাকতো, মানে বাড়িওয়ালারা থাকতো, তো ওনারা দৌড়ে আসে, এসে বলে কি হয়েছে, কি হয়েছে তোমার? তো আমি তখন বললাম, না না আঙ্কেল কিছু না, আসলে স্বপ্ন দেখেছি তো আজ একটা, ওইটা দেখেই লাফ দিয়ে উঠেছে আর কি। মেয়েটা তখন আমার ঘরের ভিতরে বসেছিল এবং আমি মেয়েটাকে লুকাচ্ছিলাম যাতে করে তারা কেউ না দেখতে পারে, কারণ একটা ব্যাচেলার মেয়ে মানুষের ঘরে যদি একটা সুন্দরী মেয়ে থাকে তার মানে কি দাঁড়ায়, সেটা দেখে নিশ্চয়ই মানুষজন খারাপ কিছু মনে করবে। তো আমি তখন বললাম, না না কিছু না। তো বাড়িওয়ালা তখন বললো, কি লুকাচ্ছ, ঘরের ভিতরে কি কিছু এনেছো দেখি? আমি বললাম, আঙ্কেল না কিছু না, আমি ভয় পেয়েছি এই আর কি। তো আঙ্কেল তখন ঘরের ভিতরে ঢুকলেন, ঢোকার পর আমি তো পুরো আমার গলা শুকিয়ে গিয়েছে, ঘরের ভিতরে ঢুকে আমার যে মূল বসার রুম ছিল সেখানে উনি তাকানোর পর দেখলেন কিছু নাই। আমিও তাকিয়ে দেখি সেখানে কিছু নাই, তার মানে মেয়েটা নিশ্চয়ই লুকিয়ে পড়েছে তাদেরকে দেখে, মেয়েটা বুদ্ধিমতী আছে। আমি তখন তাদেরকে বের করে দিয়ে, মানে তারা চলে যাওয়ার পরে দরজাটা বন্ধ করলাম। বন্ধ করার পরে আমি তখন মেয়েটাকে ঘরের ভিতরে খুঁজছিলাম, ঘরের ভিতরে যে এদিক ওদিকে খুঁজছি কিন্তু কোথাও পাই না, ঘরের মধ্যে কোথাও নাই মেয়েটা, আমার রুমের মধ্যে, কারণ তার রুমের মধ্যেই থাকার কথা। বাইরে এসে দেখি সোফায় ঠিক সে যে জায়গায় বসেছিল ওই জায়গায় এসে বসে আছে এবং আমি তখন বললাম যে আপনি এখানে কিভাবে আসলেন? মেয়েটা তখন আমাদেরকে এক ধ্যানে তাকিয়ে তখন বলল যে, আপনি ভালো আছেন তো, আপনার কোনো ক্ষতি করেনি তো ওরা? আমি শুনে তখন চমকে যাচ্ছিলাম, বললাম, বরঞ্চ আপনি আমাকে বাঁচালেন, আপনার সমস্যা হবে কিনা সেটা আমার জিজ্ঞেস করার কথা, অথচ আপনি আমাকে জিজ্ঞেস করছেন যে শিয়ালগুলো আমার কোনো ক্ষতি করেছে কিনা। মেয়েটি তখন বলল, না, আমার কাছে মনে হয়েছে যে আপনার সম্ভবত শিয়ালটা কোনো ক্ষতি করেছে, আপনার হাতে আমি একটা ক্ষত দেখেছিলাম, দেখি ক্ষতটা। তো ক্ষতটা মেয়েটা দেখলো, দেখার পরে মেয়েটা একটু ওইখানে হাত বুলালো এবং বলল, ঠিক হয়ে যাবে, আমি একটা জড়িবুটি জানি, জড়িবুটিটা আপনি নিয়ে আসেন, নিয়ে আপনি এখানে দেন, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো মেয়েটা খানিকক্ষণ বাদে উঠে দেখি নামাজ পড়ার জন্য চলে গেল ওই সকালবেলা। তো তখন মনে 9টা সাড়ে 9টা বাজে, ও ঘরের ভিতরে গিয়ে নামাজ পড়ছে, দেখি যায় নামাজ বিছিয়ে, কোন ওয়াক্তে নামাজ পড়ছে আমি জানি না, তবে আমি মনে করলাম যে হয়তো ফজরের ওয়াক্ত কাজে নামাজ পড়ছে। তো নামাজ পড়া শেষে আমি বাইরে গেলাম, কারণ নাস্তা আনতে হবে, আমি সকালবেলা নাস্তা বাইরে থেকে নিয়ে আসি, আর দুপুরবেলা বাসায় রান্না করি এবং রাত্রেবেলা, দুপুর এবং রাত্রিবেলা একসঙ্গে খাই আর কি। তবে যখন বাইরে গেলাম নাস্তা আনার জন্য, রুটি এবং মাংস নিয়ে এসেছি, যেহেতু মেহমান আছে ঘরে, এবং মেয়েটা কালকে রাত্রে আমার প্রাণ বাঁচিয়েছে, মেয়েটা কে কোত্থেকে এসেছে, কিসের জন্য এসেছে কিছুই তাকে জিজ্ঞেস করা হয়নি। তো আমি খাবারগুলো নিয়ে আসলাম, এনে আমি আমার বসার রুমে এখানে রাখার পর তাকে বললাম, আসুন খেয়ে নিন। মেয়েটা খাবারগুলো দেখে খাবারের উপর হামলে পড়লো, যেন অনেক দিন অভুক্ত ছিল এবং অনেক বছর ধরে সে খাবার খায় না। ওই অবস্থায়
মেয়েটা তখন খাবারগুলো খেতে লাগলো। আমি রুটি এনেছিলাম মোট 4টা নান রুটি আর কি। তো 4টার ভিতরে 3টাই প্রায় শেষ করে ফেলছে খেয়ে, আর একটার একটু অর্ধেকেরও একটু বেশি ছিল। তো ওইটা আমাকে সাধলো যে আমি দুঃখিত, আসলে আমি খুব ক্ষুধার্ত ছিলাম, তো এই জন্য খাবার দেখে লোভ সামলাতে পারিনি। যদিও খাবারটা মজার না, তবু আমার খেতে একটু অন্যরকম লাগছিল। আর মাংসের ভিতরে হাড় একদমই নেই, আমরা হাড় ছাড়া মাংস খেতে পছন্দ করি, মাংস ছাড়া হাড় খেতে পছন্দ করি। তো আমি বললাম কিছু, তাহলে এরপর থেকে হাড় সহ নিয়ে আসবো। তো এই কথা বলার পর মেয়েটি তখন আমার দিকে একটু তাকালো, তাকানোর পর একটু মুচকি হেসে সে বলল কি যে খাবারটা খেয়ে নিন, আমি আপনার খাবারটা খেয়ে ফেলেছি। তো এই অবস্থায় তখন আমি যতটুকু অবশিষ্ট ছিল খাবার খেলাম এবং বললাম দুপুরবেলা কি খাবেন, এবং আপনাকে তো একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয়নি, আপনার বাড়ি কোথায় বা আপনি কোত্থেকে এসেছেন, আপনি কে, আপনার নাম কি? তো মেয়েটা বলল কি যে আমার নাম মেহেক, এবং আমি যেখান থেকে এসেছি সেখানটা আপনি চিনবেন না, বা সেই জায়গা আমি এখন যেতে পারবো না, আমি সেই জায়গা পৌঁছাতে পারবো না, আমি সেখান থেকে পালিয়ে এসেছি, বা সেইখানে যাওয়ার ঠিকানা আমার কাছে নেই, আমি চাইলেও সেখানে যেতে পারবো না। তো আমি বললাম আপনার ঠিকানা তো বলবেন, কোন জায়গায় বাড়ি, বাংলাদেশের যে কোনো একটা জেলার নাম বলুন, জমক জেলায় আপনার বাড়ি, খোঁজখবর আমি করব, আমি দিয়ে আসবো, কোনো সমস্যা নেই। কিন্তু এইভাবে তো আমি আপনাকে আমার রুমে রাখতে পারবো না, আমি একটা ব্যাচেলার মানুষ, আপনাকে এভাবে রাখলে মানুষজন খারাপ কিছু ভাববে। তো এই কথা বলতে মেয়েটা তখন আমার দিকে তাকিয়ে বলে কি যে, মানে তার চোখ ছলছল করছিল, বলে কি যে আমি কোথায় যাব, আমি সত্যিই জানি না আমার বাড়ি কোথায়, এবং কোন দিক নির্দেশনা অনুযায়ী গেলে আমি আমার বাড়ি খুঁজে পাবো তাও আমি জানি না, এবং আমাদের বাড়ির কোনো ইয়া নেই আর কি। এবং তাদের গ্রামের একটা নাম বললো, গ্রামের নামটা বেশ অদ্ভুত, খানখানা না কি যেন একটা নাম বললো, এবং এরকম নাম আমি আমার জীবনে বাপের জন্য বাংলাদেশের কোনো গ্রামের নাম তো আমি শুনি নাই, এবং বেশ অদ্ভুত একটা জায়গার নাম বললো, যে জায়গা সম্পর্কে আসলে আমার কোনো ধারণাই নেই, ধারণা থাকারও তো কথা না। মেয়েটা তখন আমাকে বললো যে আমাকে কিছুদিন আশ্রয় দিন, আমার ভাইয়েরা যদি আমাকে খুঁজে পায় তাহলে আমি আমাদের ভাইয়ের সঙ্গে চলে যাব, আমার ভাইয়েরা নিশ্চয়ই আমাকে খুঁজতে আসবে, আপনি দয়া করে আমাকে তাড়িয়ে দেবেন না। তো ওরকম আকুতি ভরা কথা শুনে আমার কাছে সত্যি খুব খারাপ লাগলো, এবং বললাম যে আপনি একটা মেয়ে, ঠিকানা বলতে পারছেন না, হারায় গেলে তো সমস্যা। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে এখানে থাকতে পারেন, তবে শর্ত আছে। শর্ত হচ্ছে আপনি এই ঘর থেকে বের হতে পারবেন না আমার অনুমতি ছাড়া, এবং কারো সামনে যেতে পারবেন না, কারণ কেউ যদি দেখে ফেলে তাহলে খারাপ কিছু ভাববে বা খারাপ কোনো কিছু রটাবে আর কি। সেহেতু খারাপ কোনো কিছুর মধ্যে আপনি যাইয়েন না, দয়া করে। আপনার কোনো কিছু লাগলে আমাকে বলবেন, আমি সেই জিনিসটা এনে দিব, ঠিক আছে? তো মাথা নাড়ালো, এবং মেয়েটা সত্যি অদ্ভুত রকমের সুন্দর, এবং এত সুন্দর কোনো মেয়ে মানুষ তখন পর্যন্ত আমি আমার জীবনে দেখি নাই। আমি মেয়েটার দিকে এক ধ্যানে তাকিয়ে আছি, তাকায় থাকতে ইচ্ছে করতো সবসময়, কারণ কেউ এত সুন্দর হতে পারে। আমরা ছবিতে ফিল্টারওয়ালা ছবি দেখে এত আনন্দিত হই, অবাক হই সবকিছু দেখে, অথচ এই মেয়েটা ওই সময়টাতে কোনো মেকআপ নাই, কোনো কিচ্ছু নাই, সবকিছু ব্যতীত এত পরিমাণ সুন্দর সে, যেটা সৌন্দর্যের বর্ণনা করা আসলে খুবই টাফেস্ট বিষয়। তো এই অবস্থায় আমি তার সঙ্গে ইয়ে করতাম, প্রতিদিন থাকতাম, মানে আমি বাইরের রুমে ঘুমাতাম এবং সে ভেতরের রুমে ঘুমাতো। তার জামা কাপড় শর্টেজ ছিল, যেহেতু সে এক জামা কাপড় পরে এসেছে, আমি মার্কেট থেকে তাকে 3-4 সেট জামা কিনে দিলাম, যে জামাগুলো তাকে ভালো মানাবে আর কি, টপস, তারপরে 3 পিস টাইপের জামা কিনে দিলাম, ওইগুলো পরতে লাগলো, এবং আমাদের ভালোই কাটছিল আর কি। আমি ওকে বললাম কি যে রান্না বান্না তো করতে হবে আমাকে, তবে 2-3 দিন আমি নিজে রান্না করছি বাসায়। এবং ওর একটা সমস্যা ছিল কি, ও মাংস ছাড়া খাবার খেত না, আমি যেসব সবজি টবজি খাইতাম ও সবজি খেতে পারতো না, আমি দেখেছি। তবে ভাত খেত, যেদিন সবজি রান্না করতাম ওইদিনও সবজি খেত না, শুধু ভাত খেত, শুধু ভাত চেটকে খেত। তো এটা দেখে আমার খারাপ লাগতো। আর আমি তো তখন টিউশনই করি, আমার ওরকম ইনকাম নেই, আমার ওরকম কোনো কিছু নেই। তো ওই অবস্থায় আমি ওকে কিভাবে বোঝাবো, সে আমার তোমার মেহমান। তো 1 সপ্তাহ যাওয়ার পরে আমি আসলে পারছিলাম না, আমার টিউশনের যে পরিমাণ হাত খরচের টাকা ছিল, কারণ প্রতিদিন মুরগির মাংস, গরুর মাংস খেলে তার টাকা থাকে না, তাই না? যে পরিমাণ টাকা আমি পাই, নিজস্ব পড়াশোনার খরচ আছে, বই খাতার খরচ আছে। তো আমি তখন তাকে একদিন বলেই ফেললাম যে দেখুন, আসলে আমি তো একজন স্টুডেন্ট, আমার আসলে এত ইনকাম নাই যে আমি আপনাকে প্রতিদিন মাংস খাওয়াবো, আপনি একটু কষ্ট করে সবজি দিয়ে খেয়ে দেখেন, ভালো লাগবে, আমি খুব ভালো রান্না করি। তো ওর সবজি এখন পর্যন্ত চেখে দেখে নাই, একদিন দিছিলাম মনে হয়, অল্প একটু খেয়ে রেখে দিছে। তো সেদিন কষ্ট করে আমার কথা চিন্তা করে ও খায়, বেশ খানিকটা খায়, এবং খাওয়ার পর ও আসলে খেতে পারছিল না, আমি বুঝতে পারছিলাম খেতে পারছিল না। এখন আমার তো কিছু করার নেই, আমি যে মাংস কিনবো প্রতিদিন, আমার কাছে টাকা নেই, ধার করে 2 দিন কিনেছি, টাকা নেই, 3 বেলা মাংস খাওয়া যায় নাকি? তবে ওরা খায়, আমাকে বলেছে যে ওরা খায়। এবং তখন আমি বুঝতে পেরেছি যে মেয়েটা নিশ্চয়ই বড়লোক ঘরের মেয়ে, বেশ বড়লোক ঘরের মেয়ে, যার কারণে হয়তো এরকমটা করছে আর কি, এরকমটা বলছে। তো এরকম করে আমাদের সময় মোটামুটি 10-15 দিন কাটে, তাকে আমি 10-15 দিন লুকায় রাখতে পারছিলাম। তো এর মাঝখানে আমার একটা পরীক্ষা ছিল, চাকরির পরীক্ষা,
তো আমি ওই অবস্থায় ওই চাকরির পরীক্ষাটা দেওয়ার জন্য শহরের যেই এটাই কেন্দ্রে ছিল সেই কেন্দ্রে যাই। আমি তো এমনিতে বাসা থেকে বের হতাম না খুব একটা, সারাদিন পড়াশোনা করতাম আর এরকম রান্নাবান্না বা এই সময়ের মধ্যেই আমার সময় কাটতো আর কি এরকমভাবে। তো এই অবস্থায় আমি চাকরির পরীক্ষার জন্য সেদিনকে সকাল 9টা বাজে বের হয়ে যাই। 10টা থেকে পরীক্ষা ছিল এবং সেন্টারের দূরত্ব ছিল 1 ঘন্টার মতো। সেন্টারে যাই আমি, 2 ঘন্টা পরীক্ষা ছিল, 2 ঘন্টা পরীক্ষা কভার করি। তারপর বন্ধুদের সঙ্গে দেখা হয় এবং ভেবেছিলাম যে দুপুরবেলা খাবার কিনে নিয়ে যাব। তো এই অবস্থায় আমি দুপুরবেলা হোটেল থেকে খাবারটা কিনে নিয়ে বাড়ির দিকে যাই। আর বাসায় গিয়ে শুধুমাত্র ভাত রান্না করতে হবে। তো বাড়ির দিকে যাই, যাওয়ার পরে আমি যখন বাসার গেট দিয়ে ভেতরে ঢুকি আর কি, ওই যে আমাদের বড় প্রাচীরের গেট দিয়ে ভেতরে যখন ঢুকি, আমি দেখি মেয়েটা বাহিরে বারান্দায় বসে আমাদের যে দোতলার আন্টি আছে সেই আন্টির সাথে গল্প করতেছে। ওইটা দেখে তো আমি ভীষণ রেগে যাই এবং আমি রেগে গিয়ে কি করবো কিছু বুঝে উঠতে পারছিলাম না। আন্টি আমাকে বলে যে বিয়ে করছো কবে, কিছুই তো বলো নাই আমাকে, এই যে বিয়ে করে ঘরের ভিতরে বউ রাখছো কিছুই তো বললা না। তাই বললাম আন্টি আসলে আমি আসলে কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। মেয়েটা তখন আমার দিকে বেশ ছলো ছলো নয়নে তাকাচ্ছিল এবং নিশ্চয়ই খুব ভয় পেয়েছে। আমি প্রচন্ড পরিমাণে রেগেছিলাম, কারণ এখানে থাকতে হলে তাকে আমার বউ স্বীকার করে থাকতে হবে। আর আমি কিছুদিন আগে গ্রাম থেকে এসেছি, এমনও হতে পারে যে আমি বিয়ে করে সাথে করে নিয়ে এসেছি, লুকিয়ে রেখেছি, দেখাইনি। তো একটা মহিলা যদি কোনোভাবে কোনো ঘটনা জানতে পারে তাহলে বুঝে নেন যে ওই ঘটনা পুরো জেলার মানুষজন জেনে গেছে। তো ওই মহিলাটা ছিল ওরকম টাইপের। তো উনি কি করছে, এরকম ভাবে তো বলা বলি করছে। আমি আমি মেহেককে ভেতরে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পর মেহেককে বললাম যে তুমি এটা কি করলা, তোমাকে বললাম যে এখানে থাকতে হলে তোমাকে সাবধানতার সহিত থাকতে হবে, কাউকে জানানো যাবে না, বিশেষ করে দোতলার আন্টি ওনাকে তো জানানোই যাবে না। উনি জানলে মনে করে পুরো বাংলাদেশের মানুষজন জেনে গেছে, তাহলে তুমি ওনার সামনে কেন গেলা। তো মেহেক তখন কান্না করে দিছে এবং ও কান্না করলে ওর নাক মুখ তারপরে গাল সম্পূর্ণ লাল হয়ে যায়, মানে লাল টকটকে হয়ে যায় একটু কান্না করলেই। এবং এরকম সুন্দর মেয়ের আগে আমি কখনো দেখি নাই। তো আমি বললাম থাক, কান্না করতে হবে না, ঘটনা কি। তো মেহেক তখন বললো আমি আসলে কিছু করি নাই, আমি ঘরের মধ্যেই ছিলাম, এখানে বসেছিলাম, বসে হচ্ছে কি বাইরের দিকে তাকিয়েছিলাম। তো উনি আমাকে দেখে ফেলে এবং দেখে তখন আমাকে বলে এই মেয়ে, এই তুমি ঘরে কি করছো। আর ঘরটা বাইরে থেকে তো তালা দেওয়া ছিল না, ভেতর থেকে লাগানো ছিল। সম্ভবত উনি ভেবেছে যে ঘরের ভিতরে একটা মেয়ে কি করছে, তার মানে তুমি বিয়ে করেছো। পরে উনি আমাকে ডাক দেয়, আমি আর পালাতে পারি নাই। পরে ওনার সঙ্গে আমার এখানে দাঁড়ায় গল্প করতে হচ্ছে। আমি আসলে কিছু করিনি, আমি কিছু বুঝিও নি, উনি আমাকে এরকমভাবে ইয়ে করছে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি বিষয়টা মানিয়ে নিব। আসলে সমাজে থাকতে হলে আমরা তো আর না বিয়ে করে থাকতে পারবো না, আর তাছাড়া আমি তো আপনাকে বিয়ে করতে পারবো না, আপনি একটা অন্য বাড়ির মেয়ে বা আপনি এখানে আশ্রয় নিয়েছেন। তো মেয়েটা আমাকে তখন বললো যে কিন্তু আমাকে তো এখানে থাকতেই হবে, যেভাবে হোক থাকতে হবে, আমি আসলে কিছু বুঝে উঠতে পারছি না যে আমি কি করব। তো এই অবস্থায় এর মানে 2 ঘন্টা পরে পুরো এলাকার যত মানুষ আছে সবাই তো আমাকে চেনে, ওই বিল্ডিং এর যত মানুষ আছে আশেপাশের বিল্ডিং এর সবাই আমাকে চেনে, ওনারা সকলে চলে আসছে বউ দেখতে। আমার তো পুরো মাথায় হাত, আমি কি করবো কিছু বুঝে উঠতে পারছিলাম না। তো এই অবস্থায় আমাকে সবাই ধরছে যে বিয়ে করছো কখন, কবে বিয়ে করছো, বউ একটা নিয়ে আসছো ঘরের ভিতরে, কাউকে জানাও নাই, ব্যাপারটা কি। তো আমি তখন বললাম যে আঙ্কেল আসলে কিছু না, তেমন বিষয় না। আঙ্কেল আমাকে তখন বললেন কি বিয়ে করো নাই, গার্লফ্রেন্ড নিয়ে আসছো ঘরের মধ্যে। তো আঙ্কেলকে আমি বুঝাইতে পারতেছিলাম না যে না আসলে বিষয়টা ঠিক তেমন না। তো আঙ্কেল তখন বলে সত্যি করে বলো বিষয়টা কি। তো আমি তখন ঘটনা বলে, ওই যে একটা কথা আছে না যে একটা মিথ্যা ঢাকতে 10টা মিথ্যা কথা বলে। তো আমি তখন বললাম আসলে আঙ্কেল আমরা তো একে অন্যকে পছন্দ করি। তো এই অবস্থায় ও হচ্ছে গিয়ে আমার সঙ্গে দেখা করতে আসছিল, আজকেই আসছে, আজকেই চলে যাবে। তবে কথা হচ্ছে যে আমরা বিয়ে করব। ও মূলত হচ্ছে আমার জন্য, আজকে আমার জন্মদিন ছিল তো ওই জন্য আমার সঙ্গে দেখা করতে আসছিল, এই তাছাড়া আর কিছু না। তো এই কথা বলার পর আঙ্কেল তখন আমাকে বললেন যে এই কথা না, মানে আমি তো ওকে দেখতেছি 2 দিন ধরে, আমি তোমার ঘরে একটা মেয়ে মানুষের ছায়া বা মেয়ে মানুষের বিষয়গুলো আমি দেখতেছি 2 দিন ধরে। তো তুমি তো এরকম ছিলে না যে তুমি একটা মেয়ে নিয়ে 2-3 দিন ঘরের ভিতরে থাকবে। আঙ্কেল এর আগেই দেখছে, কিন্তু আঙ্কেল কিচ্ছু বলে নাই, সম্ভবত ভাবছে যে আমি বিয়ে করে নিয়ে আসছি। কিন্তু আঙ্কেল তো মহিলা টাইপের না, সেজন্য কিছু বলে নাই। তো আঙ্কেল বিষয়টা বুঝতে পারছে এবং বুঝে বলে কিছু যে তুমি আমার বাসা থেকে এখনই বের হয়ে যাও, কারণ তুমি যে কাজটা করছো সেটা মোটেই ঠিক কাজ করো নাই। তো আমি তখন বললাম আঙ্কেল আসলে বিষয়টা ওরকমটা না, আপনি যেরকম চিন্তা করছেন। তো এই কথা বলার পর ইয়ে বলে মানে মেহেক যে মেয়েটা আমার কাছে এসেছে, ও বলে কি যে আঙ্কেল আমি ওকে বিয়ে করতে চাই, কিন্তু ও আমাকে বিয়ে করতে চাচ্ছে না এখন, এই জন্য আমি ওর কাছে এসেছি আর আমি বিয়ে করবো, আমাকে বিয়ে করাই দেন ওর সঙ্গে। তো মেহেক নিজেই কথা বলতেছে সম্ভবত সিচুয়েশন থেকে বাঁচার জন্য, তবে সিচুয়েশন কি হতে পারে ও হয়তো বুঝতে পারেনি ততক্ষণে। এবং আমাদের দুজনকে ওইদিনকে বিয়ে পড়ায় দেয় বিকালবেলা, এবং একটা আমেজের মধ্যে দিয়ে ছোট করে একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদেরকে বিয়ে করায় দেয়। এবং ও মেহেক নিজেই বলে যে আমি বাড়ি থেকে পালায় আসছি, আমি আর বাড়িতে যাবো না, কারণ আমার বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করছে, সেহেতু আমাকে এখানেই থাকতে হবে। তো মেহেক এরকম কাণ্ডটা কিসের জন্য করলো আমি জানি না, তবে
ওইটাই সঠিক সিদ্ধান্ত ছিল আমার মতে, এবং আমার মনে হয় এখন পর্যন্ত সঠিক সিদ্ধান্ত। তো এই অবস্থায় তখন আমাদের বিয়ে সম্পন্ন হয়, এবং বিয়ে হওয়ার পরে তো আমরা এক জায়গায় থাকতে হবে। আমাদের বাসরঘর সাজানো হয়েছে, এখানকার এলাকার মেয়েরা আছে, ওরা বাসরঘর সাজাইছে, এবং সকলে আমাকে বেশ পছন্দ করতো। মূলত আমি এখানকার কয়েকজনকে টিউশনি পড়াতাম, ওরা আমাকে চিনতো, জানতো, পার্সোনালি চিনতো, এবং খুব ভালো ছেলে বলে জানতো। কিন্তু এরকম একটা কাণ্ড ঘটাবে, তবে ওটা মেনে নিছে সবাই ওরা, এবং মেহেককে দেখে ওদের সত্যি খুব পছন্দ হয়েছে, কারণ এরকম মেয়ে এরা এর জীবনে কোনোদিন দেখে নাই এর আগে। তো এই অবস্থায় তখন আমাদের বিয়ে হয়, ওই দিনকে বাসর ঘরে আমাদের পাঠানো হয়। তবে আমি লজ্জা পাচ্ছিলাম মেহেকের সঙ্গে শুতে, কারণ মেহেক তো একটা অপরিচিত মেয়ে আমার কাছে, এবং আমাদের বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু আমাদের মনের মিলন তো হয়নি ততদিনে, মনের সঙ্গে তো মনের কানেকশন হয় নাই। তো এই অবস্থায় আমি তখন বললাম যে তুমি এখানে ঘুমাও, আমি বাইরে গিয়ে ঘুমাই। তো মেহেক তখন বলে যে না, তুমি এখানে ঘুমাও, কোনো সমস্যা নেই, তোমার যদি সমস্যা হয় তাহলে আমি মাঝখানে একটা বালিশ দিয়ে দিব, এবং তাতে তোমার প্রবলেম হবে না। তো আমি বললাম বিষয়টা আসলে তা না মেহেক। ও তখন বললো সমস্যা নেই, আমরা তো এখন বিবাহিত, তাই না, সেহেতু কোনো প্রবলেম হবে না, তুমি শো, কোনো সমস্যা নেই, আমার কোনো প্রবলেম নেই। তো পরে ওর কোনো সমস্যা নেই ভেবে আমি তখন শুলাম ওর কাছে, এবং ওই দিনকে আমাদের বাসর ঘর তো যেরকমভাবে হয় স্বাভাবিকভাবে এরকমভাবে হলো না, কারণ মেহেককে তো আমি এরকমভাবে চিনি না, আর আমাদের মধ্যে এরকম সম্পর্কও নাই। তো ওই অবস্থায় ওই রাত ওরকমভাবেই কাটলো, এবং পরের দিন সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠলাম, সত্যি কথা ও ঘুমন্ত অবস্থায় দেখতে এত চমৎকার লাগে, কারণ খুব সুন্দরভাবে সাজানো ছিল, এবং আমি যখন উঠলাম ঘুম থেকে ওকে দেখে আমি চমকে যাচ্ছিলাম যে কেউ এত সুন্দর করে ঘুমাতে পারে কিভাবে, বা এত সুন্দর কারো চেহারা হতে পারে কিভাবে, আমি সেটা দেখে অবাক হয়ে যাচ্ছিলাম। আমি উঠলাম, উঠে আমার দৈনন্দিন কাজ সারলাম, এবং সকালের নাস্তা আমি নিজেই রেডি করলাম। রেডি করে ওকে যখন খাবারটা দিলাম, আমি জানি না কিসের জন্য ও সাধারণত রুটির সাথে কোনো কিছু খায় না, ও ওই দিনকে আমার রান্না করা সেই সবজিটা খেলো, যে সবজিটা আমি রান্না করেছিলাম সকালে, আর ওর জন্য আমি বাইরে থেকে আলাদা করে মাংস কিনে আনার জন্য যাচ্ছিলাম। তো ও দেখি বসে বসে খাচ্ছে। ও বললো কি যে আমি এগুলো অতটা পছন্দ করি না, তবে খেতে যে ভালো লাগে না তা না, তোমার হাতের রান্না বরাবরই সুন্দর, আমার কাছে খেতে মোটামুটি ভালোই লাগে, তবে পছন্দ করি না, এটা হচ্ছে বিষয়, তবে তোমার জন্য আমি সব খেতে পারবো। তাই বলে ও ওইটা খাওয়া শুরু করে, এবং বলে যে আমি আসলে জানতাম না যে তুমি কষ্ট করে ইনকাম করো, বা আমাকে ওরকমভাবে কখনো তুমি বলোনি, একদিন তুমি বিড়বিড় করে বলছিলে, তারপর থেকে আমি চেষ্টা করে যাচ্ছি যাতে করে তোমার কোনো খরচ না হয় বা ওরকম কোনো কিছু না হয়, সেহেতু তুমি চিন্তা করো না। এখন আমাদের যেহেতু বিয়ে হয়ে গেছে, সেহেতু ওর বাড়িতে যাওয়া না যাওয়া সমান কথা। আমি একে বললাম যে দেখো মেহেক, আমাদের বিয়েটা তো নামমাত্র, শুধুমাত্র সামাজিকতার খাতিরে আমি তোমাকে বিয়ে করেছি, বা তুমি আমাকে বিয়ে করেছো। এখন কথা হচ্ছে যে তোমার ভাইরা যখন আসবে তখন তুমি তাদেরকে কি বলবে, বা তোমাকে তো এখান থেকে চলে যেতে হবে, তখন তো আমাদের বন্ধনটা ছিন্ন হয়ে যাবে, তাই না। তো এই কথা বলার পর মেহেক তখন বলল সেটা দেখা যাবে যেটা হবে, তবে এখন আমরা যেরকম ভাবে আছি খুব ভালো আছি এবং খুব সুখে আছি। আমি আমার জীবনের খুব কম সময় এরকম আনন্দের সাথে কাটিয়েছি। তো সত্যি কথা বলতে আমি খুব 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 সুখে আছি এবং খুব আনন্দে আছি তোমার সঙ্গে এখানে থেকে, এবং এই আনন্দটা আমি বলে বোঝাতে পারবো না। তোমার সঙ্গে যে 15-20 দিন আমি এখানে আছি, আমি এরকমভাবে আনন্দিত কখনো অনুভব করিনি। এবং সত্যি কথা বলতে আমি যদি তোমাকে বলি, আমার বাড়িতে আমার সৎমা আছে, আমার আপন মা মারা গিয়েছে। সৎমা বলতে আমার বাবার মোট 4টা বিয়ে, এবং 4টার মধ্যে আমার আপন মা যে ছিলেন তিনি সব থেকে বড় ছিলেন, তিনি মারা গিয়েছে। আর 3টা মা যারা আছেন ওনারা আসলে আমাকে এরকম ভাবে কখনোই যত্ন করেন নাই, কখনো এরকম ভাবে ইয়ে করেন নাই। আমার বাবা মা অবশ্য আমাকে বেশ ভালোবাসে। বাবা মাঝে মধ্যে বাণিজ্যের কারণে বাইরে থাকে, তবে বাবা না থাকলে ওনারা আমাকে বেশ অত্যাচার করে, আমাকে দিয়ে নানান ধরনের কাজ করায়, অনেক ধরনের খারাপ কথা বলে আমাকে। তো ওইটা আমার সহ্য হয় না, যার কারণে আমি আসলে এরকমভাবে ঘুরতে ঘুরতে হারিয়ে গিয়েছি। এবং আমি জানি না এত সুখ আমার কপালে কখনো ছিল কিনা, তবে তুমি আসার পর থেকে আমার জীবনটা পাল্টে গিয়েছে একদম। আমাদের দিন এখানে বেশ ভালোই কাটছিল। আমার আগের মতো আর রান্না বাড়া করে নিজের সময় নষ্ট করা লাগতো না। পুরো সময়টা এখন আমি পড়াশোনার মধ্যে দিতে পারতাম, কারণ আগে এরকম পরিস্থিতি ছিল যে নিজে রান্নাবাড়া করে খেয়ে পড়াশোনা করতে গেলে একটু সময় নষ্ট হতো। এখন আশেপাশের আন্টিরা যারা ছিল তারা প্রতিদিনই দেখা যেত কি যে কেউ না কেউ একটু একটু খাবার আমাদেরকে দিয়ে যেত, এবং আগের থেকে আমার ইনকামের বিষয়টা সেটার জন্য একদম বরকত বেড়ে গেল। কারণ হচ্ছে আগে আমি যেখানে টিউশনি করাতাম সেই টিউশনিটা বাদ হয়ে যাওয়ার পরে আমি আরও বেশ ভালো এবং দামি অনেক টাকার একটি টিউশনি পাই, যেটা দিয়ে আমার মোটামুটি বেশ ভালোই চলতো। সপ্তাহে 3 দিন পড়াতাম, তা দিয়েই আমার যে টাকা আসতো আমার সংসার মোটামুটি ভালোভাবেই চলে যেত। এবং একটা জিনিস আমি লক্ষ্য করেছি, যখন থেকেই মেহেক আমার জীবনে এসেছে তখন থেকেই ওর প্রতি একটা অন্যরকম মায়া আমার কাজ করতো।
এবং আমার আয় রোজগার বরকত সহকারে সমস্ত কিছু বেড়ে গেল এবং আমার পড়াশোনার মাইন্ড আগের থেকে আরও বেশি তীব্র হতে লাগলো। আগে যে পড়া পড়তে অনেক টাইম লাগতো সেই পড়া এখন খুব অল্প সময়ের মধ্যেই আমি কাভার করতে পারি। আর আমার চাকরির যে পরীক্ষাগুলোতে আমি পরীক্ষা দিচ্ছিলাম সাধারণত প্রিলিমিনারিতেই আমি বাদ পড়ে যাচ্ছিলাম এবং ভবিষ্যতে যে কি হবে বুঝে উঠতে পারছিলাম না। এত বছরের প্রিপারেশন। তবে মজার বিষয় হচ্ছে ওর সঙ্গে বিয়ে হওয়ার মাত্র সপ্তাহখানিক পরেই আমি আরেকটা চাকরির পরীক্ষা দিলাম, বেশ ভালো একটা চাকরি, এবং ওই পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার প্রিলিমিনারি টেস্ট পাস হয়ে গেল। তারপর আমার রাত জেগে পড়াশোনা করা লাগতো এবং খুব কষ্ট করে মেহনত করা লাগতো এবং সত্যি কথা বলতে এই মেহনতের দাম একমাত্র আমাকে মেহেকে দিত। কারণ রাত্রেবেলা যখন আমি পড়তাম তখন ও আমার আশেপাশ দিয়ে ঘুরঘুর করতো। ওকে আমি একজোড়া পায়েল কিনে দিয়েছিলাম, সেই পায়েল পরেই আমার আশপাশ দিয়ে ঘোরাফেরা করতো। আমার কাছে খুব আনন্দ লাগতো এবং খুব মজা লাগতো আর কি বিষয়টা। কারণ ঘরে বউ থাকলে এবং যদি রান্নাবান্না করে দিত আনন্দ পাওয়ারই বিষয়। এরকম করে আমাদের দিন বেশ ভালো কাটছিল। ও রাত্রেবেলা আমাকে রান্নাবান্না করে দিত, চাটা করে দিত, পাশাপাশি আমার সমস্ত ধরনের যত্নআত্তি করতে লাগলো এবং আশেপাশের আন্টিরা আমাদেরকে দেখে খুব আনন্দিত অনুভব করত যে আমি এরকমভাবে এখানে বসবাস করছি। তবে ওই সময় পর্যন্তও মেহেকের সঙ্গে আমার ওরকমভাবে ভালোবাসার সম্পর্ক বা স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেটা গড়ে ওঠেনি। একটু ভিন্নভাবেই আমরা বসবাস করতাম। দেখতে দেখতে মাস 3 পার হলো এবং আমার প্রিলিমিনারি টেস্ট হওয়ার পরে রিটেন পরীক্ষার সময় আসলো। ওই সময়টাতে আমাকে একটু বেশি মেহনত করতে হবে এবং বেশি কষ্ট করে পড়াশোনা করতে হবে। আমি আরও বেশি পড়া বাড়িয়ে দিলাম এবং আমি ভাবতে পারিনি যে আমি ওই পরীক্ষার প্রিলিমিনারি টেস্টও পাশ করে যাব এবং রিটেন পরীক্ষাও পাশ করে যাব। পরীক্ষা হলো, ও সবসময় আমাকে সাপোর্ট করতো এবং আমাকে বলতো যে তুমি ইনশাল্লাহ ভালো একটা কিছু করতে পারবে। এবং আমি একটা জিনিস দেখতাম, সম্ভবত ও তাহাজ্জুদের নামাজ পড়তো। রাত্রেবেলা আমি যখন পড়া শেষ করে রুমের ভিতরে যেতাম দেখতাম ও নামাজ পড়ছে এবং ও রাত্রেবেলায় বেশি নামাজ পড়তো। এটার রহস্য আমি বুঝতাম না বা জানতাম না যে এটার আসলে রহস্যটা কি। এই অবস্থায় আমাদের সংসার বেশ ভালো কাটছিল এবং বিশেষ করে আমার পড়াশোনা পরীক্ষা দিলাম। পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট আসার পরে সম্পূর্ণ আমি শকড হয়ে যাই। কারণ ওই সময়টাতে মেহেক আমার জীবনে ছিল এবং আমি ওই রিটেন পরীক্ষাও পাশ করে ফেলি এবং সম্পূর্ণটা মেহেকের জন্য সম্ভব হয়েছিল এটা আমি বিশ্বাস করতাম। এবং ওর প্রতি একটু একটু করে আমার ভালো লাগা এবং ভালোবাসা আরও তীব্র হতে লাগলো এবং বেড়ে যেতে লাগলো। আমি বুঝে উঠতে পারছিলাম না যে আসলে কি আমি ওকে ভালোবেসে ফেলেছি নাকি অন্য কোনো কিছু। আমার কোনো কিছুই ভালো লাগতো না ওকে ছাড়া এবং ও যখন ঘুমিয়ে থাকতো বা আমার আশেপাশে থাকতো না তখন আমার কাছে কেমন কেমন যেন লাগতো বা আমি বাইরে থাকতাম খারাপ লাগতো বিষয়টা। তো এরকম করে দিন যেতে লাগলো। একদিন রাত্রেবেলা আমি দেখি মেহেক ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। মানে তখন তো আমার রিটেন পরীক্ষা ছিল না, ভাইবার প্রিপারেশন নিচ্ছিলাম। আমি রিটেনে পাশ করে গিয়েছি, সামনে ভাইবা। তো ওই অবস্থায় আমি ওই রাত জেগে পড়তাম না, দিনে একটু প্রিপারেশন নিতাম। আর কয়েকদিন পরেই আমার ভাইবার অনুষ্ঠান ছিল, মানে ভাইবা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তো তারপর আমি ওই দিনকে রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি। তো ঘুম থেকে আচমকা উঠে আমি দেখি মেহেক ঘরের মধ্যে নেই বা ঘর থেকে বাইরে বেরিয়ে গিয়েছে। আমি ওকে ঘরের আশেপাশে তন্ন তন্ন করে সব জায়গায় খুঁজি। বেশ কয়েকদিন রাত্রে আমি ওকে দেখতাম না, তবে বাহিরে কিংবা বাথরুমে একটু খোঁজাখুঁজি করলে তখন দেখতাম কিছু ঘরের মধ্যেই আছে। আমি হয়তো ওকে দেখতে পাইনি এবং মেহেকের শরীর থেকে একটা আলাদা রকমের সুঘ্রাণ ও পারফিউম না ব্যবহার করলেও আসতো। এটা ওর নিজের শরীরের ঘ্রাণ ছিল। ওর সঙ্গে আমার ততদিন পর্যন্ত শারীরিক সম্পর্ক বা ওরকম কোনো কিছু হয়নি। আমরা একসঙ্গে ঘুমাতাম, একসঙ্গে খেতাম, সমস্ত কিছু একসঙ্গে করতাম, কিন্তু ওরকম কোনো বিষয় তখন পর্যন্ত আমার হয়নি। তো আমি বুঝতে পারছিলাম যে আমি ওর প্রেমে পড়ে গিয়েছি বা ওকে ভালোবেসে ফেলেছি, এরকম একটা বিষয় আর কি। তো ওই অবস্থায় মূলত আমার ওই ঘটনাটা ঘটলো এবং ঘটনাটা বিষয়টা এমন ছিল যে 3-4 দিন আমি দেখেছি মেহেক নেই। বাইরে খুঁজে দেখি ও বাহিরে দাঁড়িয়ে আছে এবং দাঁড়িয়ে কোনো কিছুর সঙ্গে একটা কথা বলছে বা একা একা কথা বলছে। তো ওই রাতটা ছিল জ্যোৎস্না রাত এবং খুব গভীরতম রাত। আমি গভীর ঘুমে আচ্ছন্ন। ঘুম থেকে উঠে দেখি আমাদের ঘরের সামনে মেহেক দাঁড়িয়ে কার সঙ্গে যেন কথা বলছে। আমি যখন আড়ালে থেকে লুকিয়ে দেখতে পেলাম একটা ছায়া এবং সেখানে একটি ঘোড়া ওই লোকের সামনে দাঁড়ানো এবং ছায়াটা মেহেকের সঙ্গে কথা বলছে। মেহেকের শরীর দিয়ে চকচক করে আলো জ্বলছে আর সেই আলোতে ওই লোকটার চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে এবং ওই লোকটার চেহারা দেখে তখন আমি ভয় পেয়ে গেলাম এবং অনেকটা বিষম খাওয়ার মতো অবস্থা। আমি তখন মেহেককে পিছন থেকে ডেকে বললাম, মেহেক তুমি এখানে কি করছো আর লোকটাকে? তখনই আমার চোখ ফাঁকি দিয়ে অবাক হওয়ার মতো ওই লোকটা আমার চোখের সামনে থেকে গায়েব হয়ে গেল এবং একদম মিলিয়ে যায় না বাতাসে, হঠাৎ করে গায়েব হয়ে যায়, ঠিক ওরকমভাবে গায়েব হয়ে গেল এবং মেহেক তখন আমার সামনে দাঁড়িয়ে ওর শরীরের আলোটা সম্পূর্ণভাবে নিভে গেল এবং তখন প্রথমবারের মতো ওর চোখগুলো আমি চকচক করে জ্বলতে দেখলাম এবং ওকে আমি দেখে ভয় পেলাম প্রথমবারের মতো।
আমি পেছনে সরে যাচ্ছিলাম। মেহেক তখন আমার কাছে এগিয়ে আসলো, বললো, তুমি কি দেখেছো? আমি বললাম, আমি যা দেখেছি তা আমি বিশ্বাস করতে পারছি না। তুমি কে? এবং তুমি কে? ওই লোকটাকে হঠাৎ করে গায়েব হয়ে গেল। লোকটাকে দেখতে তো স্বাভাবিক কেউ ছিল না। তোমাকেও এতক্ষণ দেখতে স্বাভাবিক মনে হচ্ছিল না। তোমার গা থেকে এরকম নূরের মতো আলো জ্বলছিল কিসের জন্য? মেহেক তখন আমার পাশে বসে এবং আমাকে শান্ত করে বলে, আমি সমস্ত কিছু তোমাকে বলবো। ওইটা আমার ভাই ছিল এবং আমি এতদিন তোমার কাছ থেকে অনেক ঘটনা, অনেক বিষয় লুকিয়েছি, যেটা কিনা আর লুকাতে চাই না। আমি তোমাকে সত্য কথাটা বলে দিতে চাই এবং এই সত্য কথা বলার জন্য আমি অনেকবার চেয়েছি তোমাকে বলবো, কিন্তু বলে উঠতে পারিনি। আমি তোমাকে আজকে যে ঘটনাটা বলবো, এটার পরে তুমি আমাকে বিশ্বাস করবে কিনা জানি না, অথবা আমার ঘরে তোমার ঘরে আমাকে রাখবে কিনা তাও আমি জানি না। তবে আমি চাইলে আমার নিজের জগতে ফিরে যেতে পারি, কারণ আমার আব্বা হুজুর আমাকে ডেকে পাঠিয়েছেন। কিন্তু আমি আব্বা হুজুরকে কয়েক দফা বলেছি, আমি তোমাদের জগতে আর ফিরে যেতে চাই না। আমি যার সঙ্গে আছি ভালো আছি এবং এখানে আমি থাকতে চাই। তবে আব্বা হুজুর আমাকে ডেকে পাঠিয়েছেন, তবে আমি সেখানে যেতে চাই না। আমি তার কথা কিছু বুঝে উঠতে পারছিলাম না। মেহেকের কথা আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল। আমি বললাম, মেহেক তুমি কি বলছো? আমি কিছু বুঝে উঠতে পারছি না। মেহেক তখন আমাকে বলল, আসলে সত্যি কথা বলতে তোমাকে কিভাবে যে বলবো, আমি কোনো মানুষ নই, কোনো আশরাফুল মাকলুকাত নই, আমি তোমাদের জাতির কেউ নই। আমি বললাম, কি বলছো? বুঝিয়ে বলো। তোমার কোনো কথা আমার বিশ্বাস হচ্ছে না, আমি বুঝতে পারছি না। ততদিনে মেহেককে আমি পাগলের মতো ভালোবেসে ফেলেছি, শুধুমাত্র তাকে বলা হয়নি বিষয়টা। মেহেক তখন আমাকে বলল, আসলে আমি তোমাকে রেখে যেতে পারছি না, এই জন্য আমি আমার ভাই এবং ওখান থেকে যারাই আসে তাদেরকে ফেরত পাঠিয়ে দিচ্ছি। এবং আমার মা যে কিনা আমার প্রতি অন্যায় করেছিলেন, তিনি সেইটা শাস্তি পেয়েছেন। আমার বাবা তাকে নির্বাসিত করে দিয়েছে এবং শুধুমাত্র আমার সঙ্গে খারাপ আচরণ করে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য। আমি বললাম, মেহেক তুমি কে এবং তুমি মানুষ না হলে তুমি কে? মেহেক তখন বলে উঠল, আমি কোনো আশরাফুল মাকলুকাত নই ঠিকই, কিন্তু আল্লাহর সৃষ্ট অন্য এক জাতি, জিন জাতিদের মধ্যে একজন, এবং আমি একজন জিন। কথা শুনে তখন আমার মুখের ভিতরে ধরফর করতে লাগলো। আমি বললাম যে, জিন মানে? ও তখন বললো, হ্যাঁ, তুমি ভয় পেও না। ও আমার কাছে এগিয়ে এসে আমার হাতটা ধরতে গেল। আমি তখন হাত ছাড়িয়ে দিলাম, বললাম, তুমি আমার কাছে এসো না। তুমি কে এবং তুমি কেন আমার কাছে আসছো? তুমি কোনো জিন হয়ে আমাকে কেন তুমি বিয়ে করলে? মেহেক তখন বলল, আমার কথাটা শোনো, আমি তোমাকে যেটা বলতে চাই সেটা শোনো। তুমি দয়া করে আমাকে ভয় পেও না, আমি ভয় পাওয়ার মতো কেউ না। ওই কথা বলতেই তখন মেহেক আমাকে বলে উঠল, আচ্ছা তাহলে শোনো, আজকে থেকে 6 মাস আগের ঘটনা। আমি তখন আমার নিজের ঘরে ঘুমিয়েছিলাম। আমার মোট হচ্ছে 14 ভাই এবং আমরা 28টা বোন। এই আমার 4 ঘরের মায়ের যে সন্তানরা সকলে মিলে হয়েছে। আমার মা যেহেতু বড় ছিল, আমার মোট 6 ভাই এবং আমরা 4 বোন, এই 10 জন। আর বাকি সবার ঘরে হচ্ছে অন্যান্যরা হয়েছে। তো আমার আব্বা বড় হওয়ার সুবাদে আমাকেই বেশি ভালোবাসতেন এবং আমি ছিলাম তার প্রথম কন্যা সন্তান, যার কারণে তিনি আমাকে সবসময় আদর যত্ন করতেন, বেশি ভালোবাসতেন। আমার মা মারা যাওয়ার পর থেকেই আমার যে সৎ মায়েরা আছে, ওনারা আমাকে ভালো চোখে কখনোই দেখতেন না এবং আমি তাদের কাছ থেকে বড় হয়েছি, এক কিশোর বয়স থেকে আর কি। তারপর ওনারা আমাকে একটু অত্যাচার টাইপের করতেন, নানান ধরনের কথা শোনাতেন। তাদের মেয়েদেরকে যতটুকু ভালোবাসতেন, আমাকে অতটুকু ভালোবাসতেন না। আমার বড় মেজমা যে ছিলেন, তিনি সবসময় আমার উপর একটু উদাসীন ভাব রাখতেন। তো একদিন কি হয়েছে, আমি ঘুম থেকে উঠে সবেমাত্র খাবার ঘরে এসেছি এবং আমি বলেছি, মেজমা খাবার কি হয়েছে? তিনি তখন আমার উপর খিটমিটিয়ে ওঠেন এবং আমাকে সত্যি কথা ওনার হাতে যে গরম খুন্তি ছিল সেটা দিয়ে একটু ঝলসে দেয় আর কি। তো এটা বলার পর আমি খুব ভয় পেয়ে যাই এবং আমি ছোটবেলা থেকেই ভীতু ছিলাম, খুব ভয় পেতাম। আমার ভাইদেরকেও বলার সাহস পাইনি। তো ওই কথা বলার পর আমার ভাইয়েরা তখন আমার প্রতি আমাকে দেখে না বা এরকম কোনো কিছু করে না, কেউ বাড়িতে ছিল না। আমি ওই অবস্থায় তখন বড় মায়ের অত্যাচার সহ্য না করতে পেরে ওইখান থেকে পালিয়ে বাহিরের দিকে আসি এবং আসার পর আমি এখানে এসে এক প্রকার মানুষের জগতে হারিয়ে যাই। হারিয়ে যাওয়ার পর আমি প্রায় 2 দিন খোঁজাখুঁজি করেছি আমার নিজের বাড়িতে খুঁজেছি, কোথাও আমার বাড়ি পাইনি। কারণ আমি কাকতালীয়ভাবে এদিকটায় চলে এসেছিলাম রাগ করেই, কারণ ওইখানে ওরকম ভাবে তো থাকা যায় না। আব্বা হুজুরকে কয়েক দফা বলেছি, কিন্তু আব্বা হুজুর তিনি আসলে কাজের জন্য ব্যস্ত থাকেন, সকলেই ব্যস্ত, আমার কথা শোনার মতো কেউ নেই এবং আমাকে সত্যি কথা কেউ ভালোবাসতো না ওরকম ভাবে, বা আমাকে কেউ দেখভালও করতো না। যার কারণে আমি বাড়ি থেকে চলে আসার সিদ্ধান্ত নিই এবং এসে আমি হারিয়ে যাই। হারিয়ে গিয়ে প্রায় 2 দিন আমি ঘোরাফেরা করেছি এদিক ওদিক। সেদিনকে রাত্রে প্রথমবারের মতো আমি তোমাকে দেখতে পাই এবং তোমাকে যখন দেখি তুমি বিপদে আছো, বিপদে দেখে আমি তোমাকে উদ্ধার করি সেই শিয়ালগুলোর হাত থেকে। এবং উদ্ধার করার পরে আমি সত্যি ওইখানে ভয় পেয়ে অচেতন হয়ে গিয়েছিলাম এবং আমি ওই শিয়ালগুলোর সঙ্গে লড়াই করেছি, সেটা আমার নিজের কাছে বিশ্বাস হচ্ছিল না। তারপর তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে আসো। আনার পরে আমার কাছে মনে হয় যে তুমি একজন ভালো মানুষ এবং ভালো, অন্য সকলের থেকে ভালো।
কারণ এই 2 দিন আমি অনেক মানুষের সঙ্গে ভিড়েছি, অনেক মানুষ আমার অত্যাচার করেছে, আমাকে আমাকে আর কি আমাকে ভোগ করতে চেয়েছে বা আমার সঙ্গে খারাপ কোনো কিছু করতে চেয়েছে, যা কিনা তুমি করনি। আমাকে একা পেয়েও, সুযোগ পেয়েও তোমাকে আমার ভালো মানুষ মনে হয়েছে। এবং তোমার সঙ্গে যখন আমি থাকতে শুরু করি, আমি যখন দেখি যে আমার প্রতি তুমি একটা ভালো যত্নশীলতা দেখাচ্ছ, আমাকে আদর যত্ন করে খাইয়ে দিচ্ছ, আমি যেটা পছন্দ করছি সেটা তুমি করছো, এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। কারণ এরকমটা আমার জীবনে কেউ কোনোদিন করেনি। আমার ভাইয়েরা সবসময় ব্যস্ত ছিল, আমার বাবা তিনি সবসময় ব্যস্ত থাকতেন তার ব্যবসা বাণিজ্যের কাজে এবং অন্যান্য সকল কাজে, যার কারণে আমাকে দেখার মতো কেউ এরকমভাবে কখনোই ছিল না। কিন্তু তুমি আমার জীবনে এসে আমার জীবনটাকে একদম শুধরে দিয়েছো এবং অন্যরকম করে দিয়েছো। এই 2 সপ্তাহ আমি তোমার সঙ্গে থাকতে থাকতে তোমার প্রতি এক প্রকার অভ্যস্ত হয়ে পড়ি, তোমাকে পছন্দ করতে শুরু করি, তোমাকে ওই সময় থেকে আমি ভালোবাসতে শুরু করি, যেটা কিনা আমি মুখ ফুটে তোমাকে কখনোই বলতে পারতাম না বা চাইতামও না। কিন্তু ওই আন্টি যখন আমাকে দেখে ফেলে, আমি চাইনি আন্টি আমাকে দেখুক, কিন্তু তবুও তুমি নিষেধ করেছিলে। উনি আমাকে দেখে ফেলার পরে আমি জানতাম যে আমি যদি এখান থেকে চলে যাই, আমাকে আবার অসহায়ের মতো ঘুরে বেড়াতে হবে, যার কারণে আমি বিয়েতে রাজি হয়ে যাই এবং আমি বিয়ে করার জন্য আমি ওনাদেরকে বলি। আর আমি তো তোমাকে পছন্দ করতাম ওই সময়টাতে, এবং তারপর আমি তোমাকে বিয়ে করি। বিয়ে করার পরে আমি ভেবেছিলাম যে আমার ভাইরা আমাকে নিতে আসবে বা খোঁজ করবে, কিন্তু ওরা আমার খোঁজ করেনি এবং দীর্ঘ 3 মাস পরে ওরা আমার খোঁজ পায়। এইখানে আমি আছি এবং ওদেরকে আমি ঘটনাটা বলি যে আমি একটা মানুষকে বিয়ে করে ফেলেছি এবং আমার আশ্রয়দাতা উনি, ওনার সঙ্গে আমার থাকতে হবে এখন, তা না হলে আমি এখান থেকে চলে যেতে পারবো না হুট করে। ওনারা আমাকে নেওয়ার জন্য প্রায় 3 দফা আমার কাছে এসেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি যাইনি তাদের সঙ্গে। কারণ আমি কিভাবে যাই বলো তো? আমি তো তোমাকে ভালোবাসি, তোমাকে পছন্দ করি এবং তোমার সঙ্গে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, আমি তোমার সঙ্গেই থাকতে চাই। এটা আমার মনের মধ্যে তখন গেঁথে গেল। বিগত 3 মাসের তিনারা আমাকে কয়েক দফা নিতে এসেছে, আমাকে দেখতে এসেছে, আমাকে নানান জিনিসপত্র দিতে এসেছে, কিন্তু সেগুলো আমি কিচ্ছু গ্রহণ করিনি। কারণ আমি জানি তুমি যেভাবেই হোক আমাকে আমার মতো করে ভালো রাখবে এবং তুমি সেটাই চেষ্টা করেছো আমাকে রাখার। তবে এবার ভাইয়া এসে আমাকে এক প্রকার থ্রেট দিয়ে নিয়ে যেতে চায় এবং বলে যে তোমার ক্ষতি করবে। আমি তখন প্রচন্ড পরিমাণ রেগে যাই। গতবার যখন তিনি এসেছিলেন, বড় ভাই যখন এসেছিলেন, রেগে যাওয়ার পরে তিনাকে আমি এখান থেকে বের করে দিই। এরপরে আজকে যে এসেছে উনি হচ্ছে আমার মেঝো ভাই এবং আমাকে এখান থেকে নিয়ে যেতে চায় এবং বলে যে তুই চল ওইখানে চল, ওইখানে গেলে ভালো হবে, আব্বা তোকে ডেকে পাঠিয়েছে। আব্বা বিষয়টা সম্পর্কে জানে এবং আব্বা নিজেও আমাকে খোঁজ করার জন্য পাঠিয়েছিলেন। তাই আমি বললাম আমি পারবো না, এটা আব্বাকে দরকার হলে তুই আসতে বল, তা না হলে আমি এখান থেকে কখনোই যাব না। এই কথা বলার পর ওরা তো আজকে চলে গেল এবং তুমি দেখে ফেললে। আমি তোমাকে ঘটনাটা কয়েকদিন ধরে বলতে চাইছিলাম, তবে বলতে পারছিলাম না সাহস করে। তবে তুমি দেখে ফেলেছো, এই ছিল আমার সত্য। আমি জানি না কতটুকু তোমার কাছে ভালো লেগেছে বা তোমার কাছে খারাপ লেগেছে কিনা। আমি তোমার সঙ্গে মিথ্যা কথা বলে এতদিন ছিলাম, তবে সত্যি কথা বলতে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এই ভালোবাসার অনুভূতি আমি বলে বোঝাতে পারবো না। আমি তখন একটু রাগই করলাম, বলি তুমি আমাকে ধোঁকা দিয়েছো, ধোঁকা দিয়ে তুমি আমার সঙ্গে ছিলে, তুমি প্রথম দিনই আমাকে বলতে পারতে। ওই মুহূর্তে মেহেক তখন আমাকে বলল, পরি মেয়েটা। আমি বলতে পারতাম, কিন্তু তুমি আমাকে রাখতে, আমাকে ভয় পেতে না, পাশাপাশি এরকম ভাবে আমার প্রতি তোমার ভালোবাসাটা আসতো। আমি জানি মেহেক, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সত্যি কথা বলতে তুমি যে একটা পরি আমি জানতাম না। মেহেক তখন আমাকে বলল, আমি জানতাম তুমি আমাকে ভালোবাসো এবং ভালোবাসো বিদায় আমার এত যত্ন করো, এত কেয়ার করো। এটা আমি কখনো ভুলতে পারবো না যে তোমার মতো একজন পুরুষ আমার জীবনে ছিল এবং আমি তোমার সঙ্গে থাকতে চাই, আমি তোমাকে ছেড়ে যেতে চাই না। আমি ওদিনকে মেহেকের প্রতি রাগ করলাম, রাগ করে বারান্দায় গিয়ে শুয়ে পড়লাম এবং মেহেকের সঙ্গে আমি একটা কথাও বলিনি। পরের দিন সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে আমি দেখি মেহেক ঘরের মধ্যে কোথাও নেই। আমি যেন পাগলের মতো হয়ে যাচ্ছিলাম। আমি ভেবেছি হয়তো মেহেক চলে গিয়েছে, আমি যার উপর রাগ করেছি ওর তখন যাওয়ার জায়গা আছে, আগে তো যাওয়ার জায়গা ছিল না। আশেপাশে তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করি, কিন্তু কোথাও আমি মেহেককে পাই না। এদিক ওদিকে খোঁজাখুঁজি করে আন্টির বাসায় যাই, এটা ওখানে যাই সেখানে যাই, কিন্তু কোথাও ওকে আমি পাইনি। তো আমি যখন বাসায় আসি, আসার পর দেখি মেহেক বারান্দায় বসে রান্না বান্নার জন্য সমস্ত কিছু প্রস্তুত করছে এবং মাংস রান্না করছে। কোথা থেকে মাংস নিয়ে এসেছে সেটা আমি জানি না। আমি বললাম, মেহেক মাংসটা কোত্থেকে নিয়ে আসলে? মেহেক তখন বললো, এটা আমি শিকার করে নিয়ে এসেছি জঙ্গল থেকে। আমি বললাম, মানে তুমি কোথায় গিয়েছিলে? ও তখন বললো, আমি জঙ্গলে গিয়েছিলাম শিকার করার জন্য, এটা একটা হরিণের মাংস এবং অর্ধেকটা আমি এখানে রান্না করেছি। আজকে আমি তোমাকে হরিণের মাংস খাওয়াবো, এটা আমাদের খুব পছন্দের একটি খাবার। এটির কোনো মালিকানা নেই, আমি জানি এটির মালিকানা হচ্ছে রাষ্ট্র এবং এটা সম্পর্কে জানি বিদায় এটা আমি নিয়ে এসেছি। সেহেতু এটা কোনো ফ্রির জিনিস না, এটা সৃষ্টিকর্তার দান আমাদের প্রতি। তো মেহেকে আমি ভেবেছিলাম ও হয়তো চলে যাবে আমাকে রেখে। তাই আমি তখন বললাম, মেহেক
আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে তোমাকে আমার হারাতে হবে। আমি চাই না তুমি আমাকে ছেড়ে চলে যাও। আমি তোমাকে ভালোবাসি, প্রচন্ড পরিমাণ ভালোবাসি। তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না তো? মেহেক তখন বলল, না, তোমাকে ছেড়ে আমি কখনোই যাব না, এবং তোমার প্রতি আমি সবসময় ওয়াদাবদ্ধ। আমি তোমাকে বিয়ে করেছি এবং আমি তোমার সঙ্গে আজীবন থাকবো এবং সারা জীবন তোমাকে ভালোবেসে আমি তোমার সঙ্গে থেকে যাব। তুমি চিন্তা করো না, তোমার ভাইবা খুব ভালো হবে এবং তুমি খুব ভালোভাবেই ভাইবা দিয়ে চাকরিতে সফল হবে, এবং সেদিনই আমি খুব খুশি হব। যাক, ওদিনকে আমি খাবার খেলাম, মেয়েকে হাতের রান্না করা খাবার। ও অসম্ভব অমায়িক রান্না করে সবসময়, এবং ওদিনকে রান্নাটা ছিল আরও বেশি সুস্বাদু এবং মজাদার আর কি। আমি খাবারটা খেয়ে খুব খুশি হয়েছিলাম, এবং সেদিনকে মেহেকে প্রথমবারের মতো জড়িয়ে ধরে আমি দুপুরবেলা মেহেকের বুকের মধ্যে মাথা রেখে ঘুমাই। এবং এর পরের দিন আমার ভাইবা ছিল, এবং এর আগের দিন মূলত হচ্ছে গিয়ে রাত্রেবেলা মেহেক এবং আমি তো একে অন্যকে ভালোবাসি, এবং আমাদের প্রতি একটা অন্যরকম ভালোবাসার ফিলিংস তখন কাজ করেছিল। এবং ওই দিনই প্রথমবারের মতো মেহেকের সঙ্গে আমার শারীরিক সম্পর্ক হয়, এবং এর পরের দিন আমার ভাইবা ছিল। আমি খুব খুশি ছিলাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি তখন ভাইবার জন্য যাই, এবং মেহেক আমাকে আমাকে হচ্ছে গিয়ে খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে এবং জামা কাপড় পরিয়ে বলে কি যে তোমার ভাইবা বেশ ভালো হবে এবং তুমি চাকরিটা পাবে, তুমি চিন্তা করো না। তো যাই হোক, আমি মেয়েকে বিদায় দিয়ে তখন আমার ভাইবা বোর্ডে যাই। ভাইবা হচ্ছে ঢাকাতে ছিল। তো আমি পরের দিন ভাইবা ছিল, আগের দিনে হচ্ছে আমি রওনা হয় ঢাকাতে। এবং ঢাকাতে আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলটার কথা আমি ভুলতে পারবো না, কারণ ওইখানে ওই রাতে মেহেকও আমার সঙ্গে ছিল ওইখানে, এবং মেহেক আমাকে সঙ্গ দেওয়ার জন্য ওইখানে গিয়েছিল এবং আমাকে বললো যে তুমি বাড়িতে ফিরে আসো, তোমার সঙ্গে বাড়িতে আমার দেখা হবে। ওই দিনকে রাত্রেও চলে এসেছিল, এবং পরের দিন আমি ভাইবা দিই। দেওয়ার পরে ভাইবা আমার খুব ভালো হয় এবং সবার থেকে বেশ ভালো হয়, এবং আমি জানতাম এই চাকরিটা আমার হবে। তারপর আমি বাসায় আসি, এবং পরের দিন যখন আমি বাসায় ফেরার পরে আমি দেখি ঘরে তালা মারা, ঘরে তালা ঝুলছে। আমি আশেপাশের সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করি, কোথাও মেহেক নেই, কোথাও আমি মেহেককে খুঁজে পাই না। আসলে কি হয়েছিল তো আমি জানি না। অনেকটা খোঁজাখুঁজি করার পরে মেহেককে আমি কোথাও পাচ্ছিলাম না, বুঝে উঠতে পারছিলাম যে আমি কী করবো। তো সন্ধ্যা পর্যন্ত আমি ওয়েট করি মেহেকের, কিন্তু কোথাও ওকে খুঁজে পাই না। এবং ওই ঘটনার পরে প্রায় 2 মাস পর্যন্ত মেহেককে আমি খুঁজে পাই নাই কোথাও, এবং আমি পুরো পাগলের মতো হয়ে যাই। আমাকে সবাই বলে যে মেহেক কোথায় গেছে, কি করছে, মেহেক কি প্রেগনেন্ট নাকি, ও কি বাড়িতে গেছে নাকি, অনেক অনেক কথা বলতো। তো যেহেতু আমার চাকরির পরীক্ষার ভাইবার রেজাল্ট দেওয়ার কথা ছিল, এবং আমি ওইখান থেকে বাড়িতে চলে যাই, আমার তার অন্য পরীক্ষা আমি দিতাম না। আমি জানতাম যে এই চাকরিটা আমার হয়ে যাবে, এই জন্য আমি বাড়িতে গিয়ে থাকতে শুরু করি, এবং আমি পাগলের মতো হয়ে যাই যখন আমি কয়েকদিন বাহিরে ছিলাম। সত্যি কথা, আমার অনেক অনেক খারাপ লাগতো এই বিষয়গুলো সম্পর্কে ভেবে, জেনে শুনে। তো ওই অবস্থায় আমি তখন আমার চাকরির পরীক্ষার রেজাল্ট আসে। আমার মামাতো ভাই যে ছিল উনি তখন আমার কাছে এসে আমাকে রেজাল্টটা জানায় যে তার তো চাকরি হয়ে গেছে, তুই এখন অফিসার হয়ে গেছিস আর কি। তো সহকারী পরিচালক পদে আমি চাকরির পরীক্ষাটা দিয়েছিলাম। অনেকেই পরীক্ষা দিয়েছিল, তবে আমাকে নিয়েছে। এটা আমি খুবই খুবই আনন্দিত যে চাকরির পরীক্ষায় মাত্র 3টা চাকরির পরীক্ষায় আমি বসেছি, এবং এর মধ্যে আমার চাকরিটা হয়ে গেছে। এবং আমি খুব আনন্দিত ছিলাম, খুব খুশি ছিলাম ওই সময়টাতে। আমার আব্বা, উনি ছোটবেলা থেকেই জানতেন যে আমি মেধাবী ছাত্র এবং ভালো ইউনিভার্সিটিতে পড়েছি। আমার প্রতি উনি বেশ আশাবাদী ছিলেন, এবং চাকরিটা হয়ে যাওয়ার পরে উনি খুব খুব খুশি ছিলেন আর কি। এবং খুশি হবার কারণে উনি পুরো এলাকার মধ্যে প্রায় মিষ্টি বিলিয়েছিলেন, আধা মনের উপরে মিষ্টি বিলিয়েছিলেন, এবং ওইটা টাকা জোগাড় করতে উনি জমি পর্যন্ত বন্ধক রেখেছিলেন, কারণ আমার ছেলে চাকরি পেয়েছে, এখন আমি জমি দিয়ে কী করবো। কিন্তু আমার তো মনে শান্তি ছিল না। আমি খুব ওদিনকে আনন্দ হচ্ছিল আমার, কিন্তু আমার মনে সবসময় একটা কথাই, মেহেক কোথায়, মেহেককে আমার লাগবে এবং মেহেককে আমার চাই। তো মূলত ঘটনাটা ঘটেছিল ওদিনকে রাত্রেবেলা আমার সঙ্গে মেহেকের ভাই দেখা করে, এবং মেহেকের ভাই আমাকে কিভাবে দেখে, আমি বাজার থেকে রাত্রেবেলা বাড়িতে ফিরছিলাম। ফেরার পথে উনি আমাকে বলে যে তোমার নাম কি অমক? তাই বললাম জি। তুমি তখন বলে যে চলো আমার সঙ্গে। তো ওনাকে দেখে আমি বুঝতে পারছি যে উনি একটা জিন, কারণ এর আগে ওনাকে আমি দেখেছি। উনি আমাকে বলে চলো আমার সঙ্গে। তাই আমি বললাম আপনি কি আমাকে মেহেকের কাছে নিয়ে যাবেন, নাকি অন্য কোনো কিছু করবেন, নাকি আমার ক্ষতি করবেন? তো সে বলল না, আসলে এখন আর ওরকম কোনো কিছু নাই, মেহেক হচ্ছে গিয়ে অন্তঃসত্ত্বা, প্রেগনেন্ট আর কি। তো এই কথা বলার পর তখন আমি খুব খুশি হয়ে যাই, এবং উনি আমাকে ওনার ওই ঘোড়ার পিছনে চড়িয়ে আমাকে কোন দিক দিয়ে যে নিয়ে যায় আমি জানি না, এবং আমাকে মেহেকের সঙ্গে দেখা করায়। দেখা করানোর পরে আমি মেহেককে জড়িয়ে ধরে প্রায় 20 মিনিটের মতো কাঁদি শুধু, যে তুমি আমাকে কেন ছেড়ে চলে এসেছো। তো মেহেক তখন আমাকে বলে যে তোমাকে যখন নামিয়ে দিয়ে, মানে ঢাকা থেকে যখন দিয়ে আমি বাড়ি থেকে ফিরছিলাম, ফেরার পথে আমার আব্বার গাড়ি বহরের সঙ্গে আমার দেখা হয়, এবং আমার আব্বা বলেন যে তুই আর সেখানে যেতে পারবি না, তুই আমার সঙ্গে চল, মানুষের সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই। তো উনি আমাকে নিয়ে আসেন, এবং নিয়ে এসে আমাকে এখান থেকে যেতে দেন না, আমাকে এখানে আটকে রাখেন, এবং আমাকে অন্য একটা জায়গায় বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করেন। তো কিছু মাস কাটার পরে যখন উনি জানতে পারে যে আমি অন্তঃসত্ত্বা, প্রেগনেন্ট, তখন আসলে উনি কিছু বলতে পারেননি আমাকে, এবং
আমাদের একটা রেওয়াজ আছে মুসলিম ধর্মে যে বাচ্চা নষ্ট করা অথবা একবার বিয়ে হয়ে গেলে সেই বিয়েটা তালাক না হয়ে আরেক জায়গায় বিয়ে দেওয়া। তো উনি আমাকে তালাক দেওয়ার জন্য অনেকবার বলেছেন, অনেক কিছু করেছেন। এন্ড যেহেতু মুসলিম শরিয়া মতে বিয়ে হয়েছে, উনি তো তেমন কোনো কিছু করতে পারছিলেন না, যেহেতু কালেমা পড়ে আমি বিয়ে করেছি, সেহেতু বিবাহ বন্ধন তালাক না দিয়ে উনি কোনো কিছু করতে পারছিলেন না, আর আমিও রাজি হচ্ছিলাম না। তো মেহেক আমাকে এই কথাগুলো বললো। তারপর আর কি যখন জানতে পারলেন যে আমি অন্তঃসত্ত্বা, তখন তার কোনো কিছু করার ছিল না। তখন আমার ভাইকে দিয়ে তোমাকে আনতে পাঠায়, এবং আনতে পাঠানোর পর এখন তুমি এখানে আছো। তো আমি খুব খুশি ছিলাম। এবং ওই ঘটনার পরে আমি প্রায় 40 দিন আমি ওখানে থাকি। আমি এই 40 দিন ওর কাছ থেকে নড়ি নাই। এবং তারপর ও আমাকে বলে যে তুমি যাও, তোমার চাকরিতে জয়েন করার সময় হয়েছে, তুমি যাও। আমি খুব খুশি এবং আমি খুব আনন্দিত। তুমি যাও, তুমি ঘর সংসার সাজাও, এবং যেখানে তোমার চাকরি হয়েছে সেখানে তুমি সাজাও। আমি খুব শীঘ্রই তোমার কাছে ফিরে আসবো এবং সেখানে আমি তোমার সঙ্গে সংসার করব। তারপর আমার চাকরি ক্ষেত্র যেখানে ছিল, প্রথমে আমার ট্রান্সফার হয় হচ্ছে দিনাজপুরে। এবং দিনাজপুরে আমি শহরে গিয়ে একটা বাসা নিই। সেই বাসায় আমি প্রায় 8 বছর থাকি ওই অফিসে। এবং 8 বছর মেহেক ওদিন আমার সঙ্গে আসে, এবং 8 বছরে ওই বাসার থেকে এক চুল পরিমাণ নড়ে নাই, কোথাও যায় নাই, কোনো কিছু করে নাই। এবং আমার সন্তান যখন ভূমিষ্ঠ হয় ওই বাসাতেই হয়। এবং ওই বাসায় আমার সন্তান যখন হয়, জিনের দেশ থেকে প্রায় 13 জন মহিলা এসেছিল ওর ডেলিভারি করানোর জন্য, এবং তারা প্রত্যেকে জিন ছিল। এবং আমার একটা কন্যা সন্তান হয়েছে, যাদের থেকে বেশি সুন্দর আমার কন্যা সন্তান এটা। এবং আমি এখন দিনাজপুরেই থাকি। কেউ জানে না যে আমি বিবাহিত, সকলে জানে আমি অবিবাহিত। এবং এখন পর্যন্ত আমার 45 বছর বয়স হয়েছে, কেউ জানে না যে আমি বিয়ে করেছি। একমাত্র ইমরান ছাড়া আর কেউ জানে না, যাকে কিনা আমি ঘটনাটা বলেছি। এবং এই অবস্থায় এরকমভাবে আমি আছি। এবং এরপর আমার ট্রান্সফার হয়েছে বহুত জায়গায় গিয়েছি। এবং আমার সন্তানকে আমি কখনো মানুষের সঙ্গে মিশতে দিই না। ও জিনেদের ওইখানে মক্তবে পড়াশোনা করে, ওকে আমি হাফেজা বানাতে চাই। তো এই অবস্থায় এরকমভাবে আমি মেহেকের সঙ্গে ওইখানে আছি। ওকে ভালোবেসে আমি বিয়ে করে এরকমভাবেই আছি। আমাদের জিনের জগতে আনাগোনা থাকে সবসময়। এবং ওর সঙ্গে আমাদের ঘরের যে ঘরেই যাই না কেন, সে ঘরের একটা লিঙ্ক থাকে, একটা দরজা থাকে, যে দরজা দিয়ে আমরা সরাসরি জিনের জগতে প্রবেশ করতে পারি। এবং ওর যে নানু বাড়ি আছে, আমার মেয়ে যে আছে, মেয়ের নানু বাড়িতেও প্রত্যেক দিনই যায়। কারণ ও যে ওখানে পড়ে, মক্তবে পড়ে, কোরআন শরীফ পড়ে, এবং ও খুবই মিষ্টি। এবং আমার স্ত্রী সন্তান যে আছে, এটা কেউ জানে না, ও জানে যে আমি ব্যাচেলার থাকি। এবং বাড়িতে আমার আব্বা মারা যাওয়ার আগেও আমাকে বলেছে যে আব্বা তুই বিয়ে করবি না, তুই চাকরি পেয়েছিস, তোর তো আমরা বিয়ে দিব। তা বললাম আব্বা এই কথাটা আমাকে বললো না। তো আব্বা মারা যাওয়ার 3 মাস আগেও আমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তো ওই অবস্থায় আমি আসলে এরকম করে কিছু করতে পারি নাই যে কিছু একটা করবো। তারপর হচ্ছে কি আমার আম্মা বিষয়টা জানতো। আম্মা হচ্ছে কি আমাকে, আমার সঙ্গে আব্বা মারা যাওয়ার পরে আম্মাকে আমি নিয়ে গিয়েছিলাম এখানে, এবং আম্মা এখানে থাকতো। তবে আম্মা প্রায় 3 বছর থাকছে, মারা যাওয়ার আগে 3 বছর মেহেকের সঙ্গে থাকছে। মেহেককে যে একটা পরি সেটা আম্মা বুঝতেই পারে নাই। মারা যাওয়ার 2 দিন আগে সে বুঝতে পারছিল, মেহেক বলছিল যে আমি একটা পরি, এবং সমস্ত বিষয়গুলো সম্পর্কে বলে। তবে ওনাদের মধ্যে বেশ ভালো একটা বন্ডিং ছিল, ভালো একটা সম্পর্ক ছিল। তো এই সম্পর্কের জের ধরে, সম্পর্ক ধরেই মূলত হচ্ছে গিয়ে আমাদের পথ চলা, আমাদের করা। তো এখন আমি গ্রামে যাই, মাঝে মধ্যে যাই গ্রামে, পরিত্যক্ত বাড়িটা আছে, মাঝে মধ্যে গ্রামে যাই, গিয়ে ঘুরে ফিরে আসি, কারণ আব্বা আমার ভূমি ছিল সেখানে। তারপর আমার ছোট ভাই আছে একটা, ও ওই বাড়িতে থাকে। আমার বোনেরা আছে, 4 বোন আছে। 4 বোনের সঙ্গে আমাদের গ্রামে আশেপাশে বিয়ে হয়েছে, ওদের সঙ্গে দেখাশোনা করি। তো আমাকে এখনো বলে যে তুই বিয়ে করিস না কেন রে ভাই, তুই বিয়ে করবি না? তা আমি বললাম কিছু না, আমি যেরকম আছি এরকমই ভালো আছি, আর তাছাড়া আমি আসলে বিয়ে শাদী করতে চাই না। তো এই ছিল হচ্ছে আমার জীবনের ঘটনা, যেটা কিনা আসলে আমার এলাকার আর কেউ জানে না, তবে ইমরান একমাত্র জানে, যাকে কিনা বলেছি বিশ্বাস করে। এবং সত্যি কথা বলতে আমি এখন বেশ ভালো আছি, সুখে আছি। এবং পরীরা যে খারাপ হয় তা না, সব পরীরা খারাপ হয় না। কিছু কিছু জিন পরী আছে যারা খুব ভালো হয় এবং মানুষের খুব উপকার করে। তো আমার সঙ্গে মেহেকের তেমনই একটা সম্পর্ক। আমাদের জন্য সকলে দোয়া করবেন, এবং আমরা যেন আনন্দে থাকতে পারি, ভালো বেশি সবসময় এরকমভাবে থাকতে পারি, এবং এটাই আপনাদের কাছে আমি দোয়া চাই। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই, এবং আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কারণ যার ঘটনা তিনি আমার পরিচিত, এবং ছোটবেলা থেকেই তাকে আমি চিনি, এবং তার সঙ্গে যেরকম একটি ঘটনা আছে আমি আসলে জানতাম না, এবং তিনি এরকম একটি ঘটনা আমার সঙ্গে শেয়ার করেছেন, আমার শ্রোতা বন্ধুদের সঙ্গে শেয়ার করেছেন, সারা বাংলাদেশের সঙ্গে শেয়ার করেছেন, এমনকি ওয়েস্ট বেঙ্গল মানে কলকাতা, পশ্চিমবঙ্গের অনেক মানুষ আছে যারা কিনা আমাদেরকে শোনেন, সকলের সঙ্গে শেয়ার করেছেন। আশা করি আজকের ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সেই সঙ্গে আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।